তো আমরা মোটামুটি দেখেছিলাম যে একটা ফ্রন্ট এন্ডে মানে একটা অ্যাপ্লিকেশনের তিনটে দিক যদি হয়, তো ফ্রন্ট এন্ড বলতে আমরা ইউজার সাইডে বা ক্লায়েন্ট সাইডে যেটাকে আমরা আমাদের ব্রাউজারে রান করাই, যেহেতু আমরা ওয়েব অ্যাপ করছি, তো ওয়েব অ্যাপ মিনস ব্রাউজারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্বিনেশন অফ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তার মধ্যে এইচটিএমএলটা হচ্ছে বেসিক স্ট্রাকচার তৈরি করে। স্ট্রাকচারের জন্য যেগুলো আমরা দেখছি ওর মধ্যে ট্যাগ বলি, যাকে আমরা এলিমেন্ট বলি। তো হোয়াট ইজ এইচটিএমএল? তো এইচটিএমএল হচ্ছে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, যেখানে সেটা হচ্ছে একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে ইন্টারনাল অ্যাজ ওয়েল এজ এক্সটার্নাল আমরা লিঙ্ক এস্টাবলিশ করতে পারি, আর যেখানে ট্যাগ ইউজ করা হয়। যেহেতু এখন অন্য ল্যাঙ্গুয়েজের মতো কোনো আমরা ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, সেমিকোলন ইউজ হয় না, যেখানে ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ থাকে, কিছু কিছু ট্যাগ সেলফ ক্লোজিং ট্যাগ হয়। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেনার, এটা আমরা পড়েছিলাম। কন্টেনার মিনস পাত্র, যে পাত্রের মধ্যে কোনো একটা আমরা ডেটা রাখছি বা অবজেক্ট রাখছি। যে বাড়িতে আমরা কোনো খাবার জিনিসের জন্য একটা পাত্রের মধ্যে রাখি, সে চাল, ডাল, আলু, পেঁয়াজ, বিস্কিট যাই হোক না কেন। তো এইখানে প্রত্যেকটা কন্টেন্ট মানে হচ্ছে আমাদের দু রকমের কন্টেন্ট হয়। একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট আর একটা হয় বাইনারি কন্টেন্ট। টেক্সট মানে যেগুলো আমরা লিখি, সেট অফ সিকোয়েন্স, সেট অফ ক্যারেক্টার, সেট অফ নাম্বার, যেগুলো লিখি। আর একটা হয় বাইনারি মিনস অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল, এগুলো বলি আমরা বাইনারি কন্টেন্ট। এই দু রকমের কন্টেন্টকে যদি আমাদেরকে কোথাও ডিসপ্লে করতে হয়, তখন আমাদেরকে এইচটিএমএল হেল্প করে যে তুমি আমার ওই কন্টেনারের মধ্যে রাখো। যখন আমরা ইমেজকে রাখতে চাইছি তখন ইমেজ ট্যাগ রয়েছে। তো ইমেজ ট্যাগ মানে হচ্ছে একটা ইমেজ ট্যাগ মানে হচ্ছে একটা কন্টেনার, একটা পাত্র, যে পাত্রের মধ্যে ইমেজকে রাখতে পারবো, তাহলে ইমেজটা কাজ করবে। তাহলে এখানে আমরা কি বুঝেছিলাম যে কন্টেনার গুলো ডিসাইড করে যে আমার কন্টেন্টটার বিহেভিয়ারটা কি হবে। যদি আমরা ওই ইমেজটাকে এইচ ওয়ান ট্যাগের মধ্যে রাখি, তাহলে কি ইমেজ ডিসপ্লে হবে? হবে না। তাহলে এইচ ওয়ান ট্যাগ বা ওই কন্টেনারের কাজটা আলাদা, হেডিং দেওয়ার জন্য। পি ট্যাগের কাজ হচ্ছে প্যাডিং, প্যারাগ্রাফ করার জন্য। তো প্রত্যেকটা হেডিং ট্যাগ হোক, প্যারাগ্রাফ ট্যাগ হোক, ডিভ হোক, স্প্যান হোক, এগুলো পড়েছিলাম। তার মধ্যে দেখলাম আমরা একটা ব্লক এলিমেন্ট, একটা হয় ইনলাইন। ব্লক মানে হচ্ছে যার স্ট্রাকচার থাকবে, যার উইডথ হাইট থাকবে, যেখানে আমরা তার উইডথ করতে পারি, হাইট করতে পারি, তার প্যাডিং, তার বর্ডার, এগুলো দিতে পারি। আর যেখানে ওর প্যারেন্টের যে ডিভের মধ্যে আছে বা যে কন্টেনারের মধ্যে আছে সে তার পুরো জায়গাটা নিয়ে নেয়। যখন আমরা বুটস্ট্র্যাপ দেখবো বা যে ফ্লেক্স বক্স করবো সিএসএস এ, তখন কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে 100% উইডথ নিচ্ছে না 50% নিচ্ছে, কি হয় বুঝবো। তো আমরা যেগুলো থিওরিতে পড়লাম, যখন আমরা ফ্লেক্স করবো সিএসএস এ, তখন কিন্তু আমরা ওগুলোকে করবো। তো আমরা অলরেডি আজকে এইচটিএমএল এর মধ্যে টেবিল দেখেছিলাম, এলিমেন্ট দেখলাম, অ্যাট্রিবিউট বুঝলাম। অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট হচ্ছে যে ট্যাগ গুলো আমরা ইউজ করি, ওই ট্যাগ গুলোর মধ্যে যে আদার প্রপার্টি অ্যাপ্লাই হয়, ওই আদার প্রপার্টি গুলোকে বলি আমরা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। তার মধ্যে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট পড়ছিলাম আমরা, কোনটা? যে গ্লোবাল অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এখানে একটা স্টাইল বলে, যেখানে আমরা এখান থেকে সিএসএস টা স্টার্ট হয়ে যায়। যে আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখলে আমরা তার ডিজাইন গুলোকে আমরা করতে পারি। ডিজাইন বলতে কালার, সাইজ, এইগুলোকে স্ট্রাকচার, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন। তো স্টাইল হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট। সবসময় মনে রাখবো আমরা কি, যে অ্যাট্রিবিউট সবসময় আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়। শুধুমাত্র স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি হয়, স্টাইল হচ্ছে নিজে একটা অ্যাট্রিবিউট, আর তার মধ্যে যখন আমরা ভ্যালুগুলোকে লিখি তখন লিখি আমরা তার প্রপার্টি আর ভ্যালু এই পেয়ারে। ঠিক আছে, প্রপার্টি আর তাহলে আমরা এইগুলোকে একটু দেখেছিলাম। আজকে আমরা দেখবো ইম্পর্টেন্ট একটা ট্যাগ হচ্ছে, যেটা বলি আমরা ফর্ম ট্যাগ। ঠিক আছে, তো ফর্ম ট্যাগটা এখান থেকে খুলে নিই, আমাদের নোটটা প্যারালালি খোলা রাখছি। খুব বেশি ইম্পর্টেন্ট এইটাই, যে একটা এইচটিএমএল এর মধ্যে আলটিমেটলি যে স্ট্রাকচারটা তৈরি করি আমরা একটা ওয়েবসাইটের, সেই স্ট্রাকচারটার মধ্যে দুটো ভাবেই ডেটা রেন্ডার করা হয়। একটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে যখন কোনো ইনপুট নিতে হবে, কিরকম ইনপুট, যেরকম লগ ইন ফর্ম, লগ ইন করার সময় আইডি পাসওয়ার্ড, বা সাইন আপ ফর্ম বা রেজিস্ট্রেশন করার সময় কিছু ইনফরমেশন, বা কোনো একটা ইনপুট বক্সে কিছু একটা সার্চ করার জন্য কিছু নিচ্ছি, এনিথিং যেটা ইউজার আমাকে দিচ্ছে, যেটা আমাকে সার্ভারে নিয়ে যেতে হবে। তো সেইটাকে নিয়ে যাওয়ার জন্য একটা কন্টেনার ইউজ করি আমরা। যে ওই কন্টেনারের মধ্যে অনেক কিছু হতে পারে। সাপোজ বলতে পারি, এইভাবে ভাবতে পারো যে তোমাকে একটা স্কুল ব্যাগ দিলাম, একটা খালি ব্যাগ দিলাম, বললাম এর মধ্যে যা যা বইপত্র আছে আমাকে দিয়ে দাও। তুমি ওর মধ্যে বইপত্র, পেন, খাতা, পেন্সিল যা আছে দিয়ে আমাকে দিয়ে দিলে। তো এই যে খাতা, বই, পেন্সিল যা যা ছিল ওর মধ্যে সমস্ত ওগুলো ওগুলো সব ইনপুটস ছিল। তুমি কি কি ইনপুটস দিয়েছো, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা যা ছিল, কোনো ফাইল, অডিও, ভিডিও, এনিথিং, ওটাকে তুমি একটা ব্যাগের মধ্যে আমাকে দিলে। ওই ব্যাগটা হচ্ছে একটা ফর্ম। তো ব্যাগটা হচ্ছে একটা ফাইনাল র্যাপার, যে র্যাপারটার মধ্যে আমরা সমস্ত কন্টেন্ট গুলোকে দিয়ে দিই। তাহলে ফর্ম ট্যাগ হচ্ছে ইউজারের কাছ থেকে ডেটা সার্ভারে নিয়ে যাওয়ার জন্য। সেটা যে কোনো ডেটা হতে পারে, সিঙ্গেল একটা এলিমেন্ট হতে পারে, মোর দেন ওয়ান এলিমেন্ট হতে পারে, কন্টেন্ট হতে পারে। কন্টেন্ট মিনস আলটিমেটলি হতে পারে টেক্সট এলিমেন্ট হতে পারে বা বাইনারি হতে পারে। তো এনি টাইপ অফ ফর্মস এর ডেটা যখন নিয়ে যাবো আমরা, তখন আমরা ইউজ করব ফর্ম ট্যাগ। ঠিক আছে, এবার যদি নোটটাকে ফলো ফলো করে করে যায় তাহলে বুঝতে পারবে। তাহলে ফর্ম ট্যাগের মধ্যে আমরা মেনলি পড়ি হচ্ছে কিছু তার অ্যাট্রিবিউট হয়। তো আমরা এখন এক সিম্পল এইটুকু বুঝি যে ফর্ম ট্যাগ দেখতে এরকম, সিম্পল FORM, আমরা জানি ট্যাগ কিভাবে লিখতে হয়। তো ফর্ম ট্যাগের মধ্যে ক্লোজিং ট্যাগও আছে। যেখান থেকে ফর্ম শুরু হলো সেটা ওপেনিং ট্যাগ, আর যেখানে ফর্ম ক্লোজ হলো সেটা ক্লোজিং ট্যাগ। আমরা ওপেন আর ক্লোজ দুটো করে দিলাম।
এর মধ্যে যা যা রাখবো আমরা সেগুলো সব হবে এই ফর্ম ট্যাগের বিষয়বস্তু, মানে এই র্যাপারের ভেতরে থাকছে, মানে স্কুল ব্যাগ বলতে পারো বা একটা ডাব্বা বলতে পারো বা কন্টেইনার যার মধ্যে সবকিছু আছে, যে যার মধ্যে দিয়ে ক্লায়েন্টের ব্রাউজার থেকে ডেটাগুলো চলে যাবে হচ্ছে সার্ভারে। ঠিক আছে? তো এর মধ্যে যা ইউজ করবো তার মধ্যে আমরা সমস্ত ইনপুট নেওয়ার যে ট্যাগ গুলো আমরা ইউজ করবো সবগুলো রাখবো হচ্ছে এর মধ্যে। এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, সেগুলোকে একটা বুঝে নিই, তারপর প্র্যাকটিক্যাল দেখছি আমরা। খুব ইন্টারেস্টিং এটা, খুব মজাও লাগে এটা করতে, ফর্ম ট্যাগ পড়তে আমাদের। ফর্ম ট্যাগ এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট বলতে আমরা জানি অ্যাট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগের মধ্যে, সবসময় বুঝি। আর অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে ওই ট্যাগের সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন পাস করা। তো আমরা এটা বুঝলাম যে ফর্ম ট্যাগের মধ্যে কি বুঝলাম, যে এখান থেকে ডেটা যাবে। তাহলে কোশ্চেনটা আসবে কিভাবে যাবে আর কোথায় যাবে। যে নন টেকনিক্যালি বলি, যে সাপোজ তোমাকে একটা লেটার দিলাম, একটা লেটার কাগজের মধ্যে লিখেছি মনে করো লেটার, লেটারটাকে একটা খামের মধ্যে প্যাক করলাম, এনভেলপের মধ্যে প্যাক করলাম। এনভেলপে একটা আমি অ্যাড্রেস দিয়ে দিলাম যে অমুক অ্যাড্রেস তুমি পাঠিয়ে দাও, আর ওটাকে আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি কি করলে, ওটাকে নিয়ে চলে গেলে যেখানে অ্যাড্রেস আছে, অ্যাজ এ কুরিয়ার বয় ভাবো বা অ্যাজ এ পোস্টম্যান ভাবো, যেভাবে তুমি ওটাকে যে অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেসে তুমি ওকে ড্রপ করে দিলে। একদম এইরকমই একটা ইভেন্ট ঘটে হচ্ছে এই HTML এ। যখন আমরা ওই ফর্ম ট্যাগের মধ্যে একটা ইভেন্ট হয় সাবমিট বলে, SUBMIT, সাবমিট হচ্ছে একটা ইভেন্ট। তো ওই ইভেন্টটাকে যখন ফায়ার করা হয় তখন ফর্ম অ্যাক্টিভেট হয়ে যায়। ফর্ম বলে ঠিক আছে আমার কাছে যা যা ইনপুট ইউজার কাছ থেকে নিয়েছে ওটাকে সব প্যাকিং বানাও, একটা ব্যাগের মধ্যে র্যাপ করো, আর ওটাকে যে অ্যাড্রেস বলা হচ্ছে ওই অ্যাড্রেস মিনস, এখানে অ্যাড্রেসটাকে আমরা বলি লোকেশন, লোকেশনটা টেকনিক্যালি বলি আমরা ইউআরএল। ঠিক আছে? ইউআরএল মানে কোনো ওয়েবসাইটের নাম না, ওটাকে ইউআরএল বলে। ইউআরএল মানে হচ্ছে কোনো একটা পাথ, হতে পারে কোনো একটা ফাইলকেও আমরা ডিনোট করছি, হতে পারে কোনো লোকেশনকে ডিনোট করছি, হতে পারে কোনো অ্যাবসলিউট পাথকে আমরা ডিনোট করছি। তো ইউআরএল মানে শুধুমাত্র যে www লিখতে হবে তা কিন্তু না, ইউআরএল হতে পারে একটা রাউট, হতে পারে একটা ফাইল পাথ, হতে পারে একটা রিলেটিভ পাথ, যা কিছু হতে পারে, মানে কোথাও একটা লোকেশনকে আমরা কল করছি। তো ইন জেনারেল যদি নন টেকনিক্যাল বলতে লোকেশন, তো এই লোকেশন তুমি চলে যাও আর তার সাথে তুমি এইভাবে যাও, এই লেটারটাকে তুমি কিভাবে নিয়ে যাবে, সাইকেলে করে যাবে না গাড়ি করে যাবে না কারে করে যাবে না ট্রেনে যাবে না বাসে যাবে। তো অনেকগুলো মেথড আমাদের কাছে আছে রিয়েল লাইফে, কিন্তু HTML এর কাছে দুটোই মেথড রয়েছে। দুটো মেথড HTML এর কাছে আছে, যেটা হচ্ছে একটা মেথডকে বলি আমরা গেট মেথড, একটাকে বলি আমরা পোস্ট মেথড। ঠিক আছে? তো গেট মেথড আর পোস্ট মেথড মানে হচ্ছে যে HTML থেকে যখন ডেটা সার্ভারে যাবে তখন দুভাবে যেতে পারে। তারপর ডিফারেন্সটা হচ্ছে গেট মানে হচ্ছে যে ইউআরএল দিয়ে যায়। যখন আমরা এটা PHP পড়বো তখন এটাকে প্র্যাকটিক্যাল এগুলো দেখবো, যেহেতু আমরা HTML পড়ছি এখন, তো ওগুলো আমরা ব্যাক এন্ডে জিনিসগুলো এখন আমরা ডিসকাস খুব একটা করবো না, তাহলে খুব কনফিউশন বেড়ে যাবে। শুধু এইটুকু মনে রাখি আমরা, গেট মানে হচ্ছে ইউআরএল দিয়ে যায়। ইউআরএল বলতে যেটা আমরা দেখি ইউআরএল www.abc.com অবলিক, তারপর যেটা ইউআরএল রয়েছে ওখানে হয়তো কোনো ইউজার নেম যাচ্ছে, টোকেন যাচ্ছে, কোনো আইডি যাচ্ছে, ওখান থেকে ডেটা আবার পাস করি, খুব ফাস্ট যায় ওখান থেকে। কিন্তু ওখান থেকে একটা রেস্ট্রিকশন হচ্ছে, ওখানে কোনো বাইনারি ফাইল যায় না। যদি আমাদের ফর্মের মধ্যে কোনো বাইনারি ফাইল থাকে, কোনো ইমেজ থাকে, কোনো একটা ফাইল থাকে, তাহলে কিন্তু ওখান থেকে যায় না। তাহলে ওর জন্য একটা মেথড হচ্ছে পোস্ট। তাহলে গেট অ্যান্ড পোস্ট দুটোই হয়। তাহলে একটা কোশ্চেন আসবে কখন গেট ইউজ করবো কখন পোস্ট ইউজ করবো, সিম্পল একটাই অ্যান্সার, যখনই আমাদেরকে কোনো বাইনারি ফাইল পাঠাতে হবে তাহলে তো গেট তো প্রশ্নই আসছে না, কারণ গেট দিয়ে ওটা যায় না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যদি বাইনারি ফাইল না থাকে তখন কিভাবে নিয়ে যাব, তখন বুঝতে হবে যে ডেটাটা কি খুব সেন্সিটিভ। সেন্সিটিভ ডেটা যেখানে পাসওয়ার্ড আছে বা এমন কিছু ডেটা আছে যেটা লিক হওয়ার চান্সেসটা বেশি, সেই ডেটাগুলো আমরা ইউআরএল দিয়ে নিয়ে যায় না, মিনস কোয়ারি স্ট্রিং, টেকনিক্যালি বলা হয় কোয়ারি স্ট্রিং, ওখান থেকে আমরা নিয়ে যাই না, ওটাকে নিয়ে যাই আমরা ফর্ম দিয়ে। ফর্ম দিয়ে ইউজার দেখতে পায় না, ইভেন ওটা কেউ দেখতে পায় না, ওটা ফর্মের আকারে র্যাপার হয়ে সার্ভারের মধ্যে হিট করে। তো দুটো জিনিস, একটা হচ্ছে বাইনারি ফাইল যদি হয় নাম্বার ওয়ান, নাম্বার টু সেন্সিটিভ ডেটা যদি হয় তাহলে আমরা ফর্ম ইউজ করি, আদারওয়াইজ ফর্মের মধ্যে পোস্ট মেথডটা ইউজ করি। আর সেকেন্ড হচ্ছে ফর্মের মধ্যে গেট মেথডটা ইউজ করি আমরা তখন যখন আমাদেরকে লেস সেন্সিটিভ ডেটা, মানে কিরকম এক্সাম্পল যদি বলি, তাহলে কোনো জিনিসের আইডি, কোনোটা একটা টোকেন হতে পারে, বা কোনো একটা লোকেশনের মধ্যে কোনো একটা সিনট্যাক্স হতে পারে, কোনো একটা অ্যাট্রিবিউট হতে পারে, এইরকম যেগুলো খুব একটা সেন্সিটিভ না, আমার ডেটাবেসের মধ্যে হ্যাম্পার করবে না। তো ওইগুলোকে পাস করার সময় আমরা খুব একটা বড় র্যাপারের মধ্যে নিই না, যেটা ফার্স্ট রেসপন্স পাই আমরা, যদি গেট মেথড ফার্স্ট কাজ করে ফর্ম থেকে। তো এই দুটো মেথড নিয়ে আমরা কাজ করতে পারি। এবার এটাকে কিভাবে লিখতে হয়, কি কি আছে ওগুলো বুঝি। তাহলে একটা বুঝলাম আমরা অ্যাট্রিবিউট অ্যাকশন, তো লোকেশনটাকে আমরা বলি হচ্ছে এখানে অ্যাকশন। তো অ্যাকশন ইকুয়াল টু হচ্ছে লোকেশনের নামটা দিতে হয়। তো HTML জানে অ্যাকশনের পাশে যেটা লেখা আছে আমাকে ওই ফাইলটাকে বা ওই ইউআরএলটাকে খুঁজতে হবে, যদি আমার কাছে আছে ডেফিনেশনটা, যে ওই লোকেশনের মধ্যে কোনো ফাইল আছে তো ওর কাছে দিয়ে দাও, হ্যান্ড ওভার করে দাও। তো HTML এর কাজ হচ্ছে কি, যে এনভেলপের মধ্যে আমরা অ্যাড্রেসটা লিখেছিলাম ওই অ্যাড্রেসে শুধু ওই এনভেলপটাকে ডেলিভারি করে দেওয়া,
বা সেটুকুই কাজ। তো এরকমই অ্যাকশন ইকুয়াল টু যে অ্যাড্রেসে লিখবো, এসটিএমএল এর কাজ হবে যেগুলো ইনপুটস এসছে সেগুলো র্যাপার বানিয়ে দাও, অবজেক্ট বানিয়ে দাও, আর ওই অবজেক্টটাকে যে অ্যাড্রেসটা বলা হচ্ছে ওই অ্যাড্রেসের মধ্যে কোনো একটা পিএইচপি ফাইল হবে, কোনো পাইথন ফাইল হতে পারে। তো আমরা পিএইচপি পড়ছি এই কোর্সে, তো পিএইচপি ফাইল হবে। তো পিএইচপি ফাইলটাকে তুমি ওইখানে পাঠিয়ে দাও। বাকি পিএইচপির কাজ হবে যে ইউজারের কাছ থেকে কি এসছে ওটাকে বার করার কাজ, এক্সিকিউশন করার কাজ, প্রসেস করার কাজ, লজিক দেওয়ার কাজ, ওটা পিএইচপির কাজ। কিন্তু ফ্রন্ট এন্ডের কাজটা ছিল এইটুকু যে ইউজারের কাছে যা এসছে ওটাকে আমাকে দিয়ে দাও। তো অ্যাকশন ইকুয়াল টু হচ্ছে ওই লোকেশনটা, যে লোকেশনের মধ্যে পাঠাতে হবে। মেথড ইকুয়াল টু মানে হচ্ছে এটা গেট দিয়ে যাবে, এটা পোস্ট দিয়ে যাবে। শুধু একটা কথা বলে রাখি যে এসটিএমএল এর মধ্যে গেট আর পোস্ট থাকে, কিন্তু যখন আমরা লারাভেল পড়বো তখন দেখবো লারাভেলের মধ্যে আরো অনেকগুলো মেথড অ্যাড হয়ে যায়। গেট পোস্ট তো থাকেই থাকে, তার সাথে পুট প্যাচ ডিলিট। আর ওখানে কিন্তু গেটের কাজ আলাদা, পোস্টের কাজ আলাদা আলাদা, প্লাস পুট প্যাচ ডিলিট তো আছে, ওগুলো আলাদা কাজ। তো লারাভেলের মধ্যে গেট পোস্ট আর এইচটিএমএল এর গেট পোস্ট কিন্তু দুটো ডিফারেন্স রয়েছে বা ডেফিনেশনে পার্থক্য আছে। তো অনেক সময় ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ জিজ্ঞেস করো না যে গেট পোস্ট কি লারাভেলে কোন কি কাজ করে বা এইচটিএমএল কি কাজ করবে, একই কিনা। নামগুলো একই, গেট আর পোস্ট, কিন্তু ওখানে গেট পোস্ট অন্যভাবে ডিল হয়। ঠিক আছে, ডেটা আনতেই ডিল হয় কিন্তু কনসেপ্টটা বদলে যায় ওখানে। ঠিক আছে, কিন্তু এইচটিএমএল এর মধ্যে দুটো কাজ একই, যেটা শুধু নিয়ে যাওয়ার কাজই হচ্ছে গেট আর পোস্টের। আর লারাভেল জন্য পড়বো তখন দেখবো যে একটা কাজ নিয়ে যাওয়া, একটা কাজ হচ্ছে দেখানো। তখন যখন পড়বো তখন বুঝবো। তো এইটুকু যে জেনে রাখলাম, লারাভেল পড়ার সময় আমরা দেখবো যে যখন রাউট তৈরি করবো ওখানে তো গেট পোস্ট থাকে, তার সাথে পুট প্যাচ ডিলিট এতগুলো মেথড। আর ওখানকার গেট পোস্ট আর এইচটিএমএল গেট পোস্টের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। তার মধ্যে একটা আমরা অ্যাট্রিবিউট দেখবো, নেম অ্যাট্রিবিউট। এই নেম অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউট দিয়ে ব্যাকএন্ড বা পিএইচপি বলতে পারো বা লারাভেল বলতে পারো, ব্যাকএন্ড বুঝতে পারে যে যে ইউজার যে আমাকে জিনিসটা পাঠিয়েছে সেইটার মধ্যে কি কি আছে। সাপোজ একটা ফর্মের মধ্যে 10খানা ফিল্ড আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, অ্যাড্রেস, অনেক কিছু আছে। তো কোন ফিল্ডের মধ্যে ফার্স্ট নেম আছে ও জানো না, কারণ ফার্স্ট নেম যে ট্যাগটা আমরা লিখবো, যেগুলো এইচটিএমএল ট্যাগ, সেগুলো তো পিএইচপি তো রান করে না, কারণ পিএইচপি হচ্ছে সার্ভার সাইডেড ল্যাঙ্গুয়েজ, ব্যাপারটাকে বোঝো। আর এইচটিএমএল হচ্ছে ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজ। তো যে ট্যাগ গুলো আমরা এখানে ইউজ করছি সেই ট্যাগ গুলো যদি আমি পাঠাই পিএইচপি তে, সে তো জানেই না, ওগুলো রেন্ডার করতে পারবে না। তো সে কি করে বুঝবে যে কোনটার মধ্যে ফার্স্ট নেম এসছে, কোনটার মধ্যে লাস্ট নেম এসছে, কোনটার মধ্যে পাসওয়ার্ড এসছে, আমরা কোনটা কোথায় রাখবো বা কোনটাকে ডিল করব কি নিয়ে, সেটা বোঝার জন্য একটা কি পাস করি। ওই কিটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে নাম হচ্ছে নেম। তো নেম ইকুয়াল টু দিয়ে যদি বলে দিয়ে যে এটা ইনপুট ট্যাগের মধ্যে রয়েছে, নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, তো ওই ট্যাগের মধ্যে যা ডেটা যাবে সেটাকে ও ফার্স্ট নেম হিসেবে ডিল করবে। এগুলো দেখবো আমরা একটু পরে যে কিভাবে লিখতে হয় সিনটেক্স গুলো, জাস্ট বুঝে নি এখন কাজগুলো। তো নেম হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা ইউজ হয় অ্যাজ এ কি, কি মানে চাবি। মানে এই কি দিয়ে আমরা সার্ভারের ডেটাটা বার করতে পারবো, যে এই কি দিয়ে যখন এইচটিএমএল দিয়ে ডেটা পাঠালাম ওই কি দিয়ে সার্ভার বার করতে পারবে। তো এই নেমটা ওখানে যায় না, ব্যাকএন্ডের মধ্যে নেম অ্যাট্রিবিউট থাকে, যে অ্যাট্রিবিউটটা ম্যাচ করে, যে এখানকার নেম আর ওখানকার নেমের মধ্যে ম্যাচ করে গেল, তাহলে আমাকে বলে দাও নেমের মধ্যে কি এসছে। তো ফার্স্ট নেমের মধ্যে যদি নেম পাঠাই এবিসি, তো এবিসি চাবি দিয়ে ফার্স্ট নেমটা পাবো। সাপোজ লাস্ট নেমের মধ্যে নেম দিয়েছে আমি XYZ, তো XYZ টা দিয়ে কল করলে আমি লাস্ট নেমটা পাবো। মানে আমি একটা ট্যাগিং করে দিচ্ছি এখানে, একটা বলতে পারো যে একটা ডাব্বা রয়েছে, ডাব্বার মধ্যে একটা ট্যাগ, উপরে একটা নাম লিখে দিয়েছি, ওই নামটা হচ্ছে কি। ওই নামটা কি কি না বলে এখানে বলতে হয় নেম। তো নেম ইকুয়াল টু, তো নেম ইকুয়াল টু যা তুমি কি পাস করবে ওই কিটা ব্যাকএন্ড বোঝে, এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে লাস্ট আর একটা হচ্ছে যেটা আমরা ম্যাক্সিমাম ইউজ করি, সেটা হচ্ছে ইএনসি টাইপ, মিনস এনক্রিপশন টাইপ। যখনই বললাম যে একটা ফর্ম দিয়ে বাইনারি ফাইল নিয়ে যায়, তো বাইনারি ফাইল যে ফর্মের মধ্যে আছে এইচটিএমএল বাই ডিফল্ট জানতে পারে না ওটা। এইচটিএমএল কে বলতে হয় দেখো এর মধ্যে বাইনারি ফাইল আছে, মিনস কোনো ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, ইমেজেস, কিছু এরকম ফাইল আছে যে আদার দেন টেক্সট ফাইল। তখন একটা অ্যাট্রিবিউট পাস করতে হয় যে ইএনসি টাইপ বলতে হয় ওকে, মাল্টিপার্ট ফর্ম ডেটা, ওটা কিভাবে লিখতে হয় দেখবো। তো আলটিমেটলি এই পাঁচটা বলতে পারো, অ্যাকশন, মেথড, নেম, ইএনসি টাইপ আর টার্গেটটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো এটা বাদ দিয়ে যদি বলি চারটে, 1 2 3 4, এই চারটে ছাড়া আমরা একটা ফর্মকে নিয়ে কাজ করতে পারি না, দিতেই হবে ডাইনামিক করার জন্য। অ্যাকশন তো ম্যান্ডেট, যে কোথায় যাবে ডাটাটাকে নিয়ে। মেথড হচ্ছে কিভাবে যাবে, যদি মেথড হচ্ছে একটা এমন একটা অল্টারনেট ভাবতে পারো, অনেকে বলে মেথড না লিখলেও চলে যায়। তো মেথড ইকুয়াল টু গেট, লেখা আর না লেখা সমান, ঠিক আছে। যেমন যেগুলো আমরা সিএসএস পরে পড়বো, কিছু বাই ডিফল্ট প্রপার্টি হয়। তো ডিফল্ট প্রপার্টি মানে হচ্ছে যেগুলোকে আমরা লিখি বা না লিখি দুটোই কিন্তু একই। যেমন লেফট থেকে লেখা শুরু হয় বাঁ দিক দিয়ে, তো অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট, তো লিখি বা না লিখি ইকুয়াল। ওইরকম মেথড ইকুয়াল টু গেট, লিখবো তাও গেট কাজ করবে, আর যদি না লিখি তো এইচটিএমএল কিন্তু গেটটাকে বাই ডিফল্ট নেয়, কিন্তু পোস্ট করতে গেলে আমাদেরকে মেথড ইকুয়াল টু পোস্ট লিখতে হয়। তো অ্যাকশন, মেথড, নেম, ইএনসি টাইপ, এটা হচ্ছে ফর্মের চারটে মেন অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা ফর্মকে ব্যাকএন্ডের সাথে
কানেক্ট করার জন্য HTML এ আমরা অ্যাট্রিবিউট গুলোকে লিখি। এটা গেল নাম্বার 1, এটা হচ্ছে ফর্মের অ্যাট্রিবিউট। নাম্বার 2, যখন আমরা ফর্মের মধ্যে যে ডেটাগুলোকে পাঠাবো, যে আমরা চাইছি এবার ইউজার কিছু ইনপুট দিয়েছে, ওগুলোকে এবার ব্যাক এন্ডে নিয়ে যাব, তো আমরা ইউজার কাছ থেকে নিতে হবে। তো ইউজার কাছ থেকে নেওয়ার জন্য HTML অনেকগুলো আমাদেরকে ট্যাগ দিয়ে দিয়েছে বা কন্টেনার দিয়ে দিয়েছে, যে এই কন্টেনার গুলোতেই তুমি নিতে পারো। তার মধ্যে মেইন কন্টেনার হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে মানে একটা ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে আমরা যখন ব্লক এলিমেন্ট ইনলাইন করেছিলাম, তো এটা ইনলাইন। তো ইনলাইনের মধ্যে পড়ে ইনপুট, ইভেন টেক্সট এরিয়াও ইনলাইন। তো ইনপুট ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ। তো ইনপুট ট্যাগ হচ্ছে যেখানে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নেব। আর ইনপুট ট্যাগের মধ্যে অনেক অ্যাট্রিবিউট আছে, যে কি টাইপের ইনপুট নেব। যে ইনপুট বললেই তো হয় না, যে ইনপুটটা কি টাইপের, যে আমি তোমার থেকে কি কোনো নাম্বার চাইছি, না কোনো ডেট চাইছি, না কোনো ক্যারেক্টার্স চাইছি, না কোনো কালার চাইছি, না কোনো রেডিও বাটন চাইছি, না কোনো চেক বক্সেস চাইছি, না কোনো ড্রপ ডাউন চাইছি, যা কিছু হতে পারে। তো ড্রপ ডাউনের জন্য একটা আলাদা করে ট্যাগ বানিয়ে দেওয়া হয়েছে HTML এ, যেটা ইনপুটের মধ্যে পড়ে না, কিন্তু ওটাও একটা ইনপুট। তো ওই ইনপুটটা যখন আমরা করি ড্রপ ডাউনের জন্য, তখন আমাদেরকে একটা ট্যাগ দিয়ে রেখেছে, সেটা হচ্ছে সিলেক্ট। তো মেইনলি যদি বলি আমরা, তো ইনপুট হচ্ছে একদম মেইন ট্যাগ, যেটা দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে যাই। আর টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিছু টেক্সট লিখতে পারি আমরা। তো টেক্সট এরিয়া বলতে টেক্সট কোন টেক্সট, দেখবে অনেক সময় ফিডব্যাক দিয়ে আমরা, বা কিছু লিখতে হয় 3-4 লাইন লিখতে হয়, ওইটাকে ড্র্যাগ ড্র্যাগ করা যায়, ছোট বড় করা যায়, ওইটা টেক্সট টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া না দিয়ে তুমি ইনপুটও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনপুটের মধ্যে কি হয়, যে ওই ছোট বক্সটা কিন্তু বড় হয় না। তুমি লেখাগুলো যদি বেশি লেখো, তো লেখাগুলো সরে সরে যায় বা ভেতর দিয়ে ঢুকে যায়, দেখতে পাই না আমরা। কিন্তু যদি কি লিখেছি পুরো যদি দেখতে হয় আমাদেরকে, তখন কিন্তু টেক্সট এরিয়া ট্যাগ হচ্ছে ইনপুট মতনই আমরা দেখতে পাই। সিলেক্ট হচ্ছে যখন আমরা ড্রপ ডাউন দিই, যে একটা ড্রপ ডাউন দিয়ে দিলাম, ওর মধ্যে অনেকগুলো অপশনস আছে, কোন একটা অপশনসকে আমরা হিট করব, বা মাল্টিপল করার সময় ওটা মাল্টিপল, ওটা অ্যাডভান্স কনসেপ্টে চলে আসে। তো আমরা সিঙ্গেল ড্রপ ডাউনে কিভাবে করতে হয়, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ দিয়ে। বাটন ট্যাগ হচ্ছে একটা আরেকটা বিল্ট ইন ট্যাগ, যেখানে হচ্ছে কি, যেটা বললাম, যে ফর্ম যখন সাবমিট হয়, তখন HTML বুঝতে কি করে পারবে যে ফর্মটা সাবমিট হচ্ছে, এখন এবার আমাকে সমস্ত অবজেক্টটাকে পাঠাতে হবে। তখন একটা ইভেন্ট ঘটে, সেই ইভেন্টটাকে বলা হয় সাবমিট। তো টাইপ ইকুয়াল টু সাবমিট, তো টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা আমরা ইনপুটের মধ্যে দেখবো। তো ইনপুটের মধ্যে যে টাইপ ইকুয়াল টু লিখি আমরা, টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ওখানে যদি আমি বলে দিই সাবমিট, তাহলে আমার ইনপুট ট্যাগই কাজ করে দেবে, যে হ্যাঁ এবার তুমি এটা সাবমিট করতে পারো। তো তার একটা অল্টারনেট হচ্ছে বাটন। বাটনের মধ্যে কি হয়, বাই ডিফল্ট টাইপ ইকুয়াল টু সাবমিটটা ডিফাইন থাকে। আমরা টাইপ ইকুয়াল টু সাবমিট যদি নাও বলি, তো বাটন ট্যাগ ইউজ করা মানে হচ্ছে, যদি বাটন ট্যাগ বানানোর পরে বাটনের মধ্যে আমি যদি ক্লিক করি, কারণ একটা ক্লিকেবল ইভেন্ট দেয় আমাদেরকে বাটন। বাটন ট্যাগ মানেই হচ্ছে HTML জানে যে আমাকে একটা ক্লিকেবল ইভেন্ট দেবো, আর ওখানে কেউ যদি ইউজার ক্লিক করে দেয় একবার বাটনে, তখন অটোমেটিক্যালি যে ফর্মের মধ্যে বাটনটা আছে, ওই পুরো ফর্মটা র্যাপার হয়ে যাবে। র্যাপার হয়ে যে অ্যাকশন লেখা আছে আর যে মেথড লেখা আছে, ওই মেথডে ওই জায়গাতে ফর্মটা ডেলিভার হয়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি একটা কনসেপ্ট। ফর্ম ট্যাগের মধ্যে আমরা কি বুঝলাম, তাহলে প্রথমে বুঝলাম অ্যাট্রিবিউট, আর 2 নম্বর হচ্ছে ইনপুটস। আর কিভাবে লিখতে হয়, লিখতে হয় এটা ফর্ম ট্যাগ ওপেনিং, ফর্ম ট্যাগ ক্লোজ। এবার একটু আমরা দেখি কিভাবে কি করতে হয়। এবার আমরা যদি বুঝি, আমরা একটা একটা করে আসি। এই এক্সাম্পলটাকে নিই, তাহলে বুঝতে পারবো। একটা একটা এক্সাম্পল নিই। এবার যে বললাম ENC টাইপ, তাহলে এটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের মধ্যে এই মাঝখানে যে লেখা আছে যে ফর্ম এলিমেন্ট গোজ হিয়ার, এখানে আমরা সব ইনপুট গুলো লিখবো, ইউজার কাছ থেকে কি নেবো। তো ফর্মের যে অ্যাট্রিবিউট যে একটাকে বললাম, সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে অ্যাকশন ইকুয়াল টু, এটা হচ্ছে ইউআরএল, যে আপলোড ডট পিএইচপি রয়েছে একটা ইউআরএল, মানে কোন পেজের মধ্যে যাবে, এটা হচ্ছে ব্যাক এন্ডের ইউআরএল। সবসময় মনে রাখবে, অ্যাকশন ইকুয়াল টু যা দিই সেটা হচ্ছে ব্যাক এন্ডের লোকেশন। কেননা ফ্রন্ট এন্ড থেকে ডেটা বেরিয়ে গেল, এবার ব্যাক এন্ডে কাকে দিতে হবে, ঠিক আছে সেইটা। আর এটা যদি আমাদের কোনো অন্য কোনো ফাইল হয়ে যায়, যে ব্যাকএন্ডের ফাইলে যাচ্ছি না, সেটা কিন্তু ফর্মটা সাবমিট হবে না। সাবমিট হবে কিন্তু ওটা ব্যাকএন্ডে যাবে না, মানে আলটিমেটলি এই লোকেশনটা মানেই হচ্ছে, শুধু PHP লেখা আছে বলে PHP বুঝবে না, এটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই অ্যাকশন মানে হচ্ছে যে টেকনোলজিতে তুমি কাজ করছো, যে টেকনোলজিতে কাজ করছো, সেই টেকনোলজির কোন ব্যাকএন্ডের কোন জায়গাটা তোমার কোডটা লেখা আছে, যে কোডটাই ফর্মটাকে এক্সট্রাক্ট করতে পারবে। এক্সট্রাক্ট মানে ওখান থেকে ডেটাগুলোকে বার করতে পারবে। তো যে ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমাদের যেহেতু PHP-টা দিয়ে এক্সাম্পল দিই, PHP কোর্সের মধ্যে আর নন PHP কোর্সের মধ্যে PHP-টা এক্সাম্পল যেটা বুঝতে একটু সুবিধা হয়, যেহেতু PHP হচ্ছে একটা সার্ভার সাইডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সবাই আমরা জানি, ওই জন্য আমরা এক্সাম্পলটা দিই। তো এর মানে এটা না যে শুধু এটাই কাজ করে, এটা হচ্ছে ব্যাক এন্ডের কোনো একটা লোকেশন, যে লোকেশনের মধ্যে ফর্মটা যাবে, মানে যেখানে লোকটা বসে আছে রিসিভ করার জন্য, যে তুমি ডেটাটা আমাকে দাও, এবার আমি কাজ করবো। আর মেথড ইকুয়াল টু, এটা লিখতে হয় পোস্ট। কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম এইটা, ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে পাস করতে আর ভ্যালু, এটা হচ্ছে সিনট্যাক্স।
মেথড ইকুয়াল টু পোস্ট লিখে দিলাম যে পোস্ট মেথডে যাবে, মানে তুমি ইউআরএল দিয়ে যাবে না। আর এর মানে হচ্ছে তুমি এর মধ্যে কোনো বাইনারি ফাইল নিতেও পারো, কিন্তু বাইনারি ফাইলের জন্য আবার একটা পাস করতে হয় ইএনসি টাইপ। ইএনসি টাইপ ইকুয়াল টু মাল্টিপার্ট অবলিক ফর্ম ডেটা, এটা সিনটেক্স। এটা লিখে দেওয়া মানে হচ্ছে যে এই ফর্মের মধ্যে যদি কোনো বাইনারি ফাইল থাকে তাহলে সেটা এইচটিএমএল ওকে অ্যালাউ করবে। এটা বোঝা গেল। এর মধ্যে দেখবে দুটো আরো ছিল, একটা অটো কমপ্লিট আর টার্গেট, ওটা খুব ইম্পর্টেন্ট, তারপরে বলার সময় বলে দিই একটু। যে টার্গেটের মধ্যে অনেকগুলো আমরা তার সিনট্যাক্স দেখি, যার মধ্যে সব থেকে বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যখনই আমরা কোনো কাজ করি, যে ফর্ম সাবমিট হবে বা কোথাও ক্লিক হবে, যখনই আমরা কোনো এরকম ইভেন্টে কাজ করি, তাহলে ওই ফর্মটা যখন ক্লিক হয়ে যাবে তখন ওই ফর্মটা কি ওই পেজের মধ্যেই খুলবে না কোনো অন্য পেজে খুলবে তার রেসপন্সটা। তখন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এটার শুধু কাজ হচ্ছে, এখানে খুব একটা ইম্পর্টেন্ট না এর মধ্যে, ওই জন্য বললাম যেটা না পড়লে চলবে এই মুহূর্তে। টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে ইভেন্ট যদি কিছু হয় তাকে যদি কোনো একটা পেজ দিতে হয়, সেই পেজটা যে পেজের মধ্যেই আমরা আছি ওই পেজের মধ্যে নতুন একটা ট্যাব খুলে দেবো। ট্যাব মানে হচ্ছে ওই ব্রাউজারের মধ্যে একটা নতুন পেজের মধ্যে তোমাকে আমরা দেখাবো সেইটা। অটো কমপ্লিট বলে একটা ট্যাগ থাকে। অটো কমপ্লিট হচ্ছে কি করে, অনেক সময় দেখবে যে আমাদের কিছু একবার ওই বক্সে লেখা হয়ে গেলে যখনই তুমি আরেকবার লিখতে চাও তখন দেখবে তোমাকে সাজেস্ট করে অটোমেটিক্যালি, এটা অফলাইন বলছি, মানে ডেটাবেসের অ্যাক্টিভিটি ছাড়া আর কি, ঠিক আছে। যে অটোমেটিক ও তোমাকে লেখাটা পপ আপ করে দেয়, তুমি আগের থেকে লিখেছিলে, ওটা কুকিজ থেকে ও টানে ওটাকে, ঠিক আছে। তো ওটাও যদি না টানতে হয় যে কোনোভাবে আমি কোনো বাফার করা জিনিসকে নেবো না, তখন আমাদেরকে অটো কমপ্লিটকে অফ করতে হয়, বাই ডিফল্ট ওটা অন থাকে, ঠিক আছে। তো অফ করে দিলে ওটা অফ হয়ে গেল, এবার তোমার বাই ডিফল্ট কিছু যাবে না, এগুলো অ্যাডিশনাল, মানে এগুলো আমাদের এর সঙ্গে সঙ্গ নেই। ওই জন্য বললাম যে চারটে এই যা পড়লাম, এই চারটে যে অ্যাকশন মেথড নেম ইএনসি টাইপ, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। টার্গেট অটো কমপ্লিট লেখা ছিল বলে তোমাদেরকে তো বলে দিলাম। আর এর মধ্যে বাকি যে চারটে দেখলাম ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট বাটন, এই চারটে ইম্পর্টেন্ট। তো অ্যাট্রিবিউট এই চারটে ছাড়া আমরা কাজ করতে পারবো না। আর এই এলিমেন্টের মধ্যে যেগুলো ইনপুট থাকে, টেক্সট এরিয়া আর ইনপুট আর সিলেক্ট আর বাটন, এই চারটা ছাড়াও আমরা কাজ করতে খুব একটা পারি না। কেউ যদি বলে সিলেক্ট ছাড়া কাজ করবো, করতে পারে, কিন্তু সিলেক্ট না দিলে ওর উপর ড্রপ ডাউনের ফিচারটা থাকবে না, টেক্সট এরিয়া না দিলে ওর মধ্যে ছোট করে টেক্সট বক্স থাকবে না। সব কাজ ইনপুট দিয়ে করতে পারি, কিন্তু এটা হচ্ছে রেকমেন্ডেড যে একটা একটা ফর্মের মধ্যে আমরা ইনপুট টেক্সট এরিয়া সিলেক্ট দিয়ে রাখি আর কি। আর বাটন হচ্ছে সেটার সাবমিট করার জন্য আমাকে ট্রিগার হেল্প করে, টাইপ ইকুয়াল টু সাবমিট আমাকে না লিখলেও চলবে। তো এটা কিভাবে লিখতে হয় সেটা বুঝলাম। এবার একটু বুঝি আমরা ফর্মের এলিমেন্ট। তাহলে ইনপুট আমরা কি বুঝলাম, ইনপুট ট্যাগই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা ইউজারের কাছ থেকে কি নিচ্ছি। ইনপুট ট্যাগের মধ্যে আমরা অনেকগুলো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ ইউজ করি, যেরকম একটা লেভেল ট্যাগ, একটা হচ্ছে ফিল্ড সেট, ঠিক আছে, একটা লেজেন্ড। তো এগুলো আমরা টাইম টাইম দেখে নেবো, যে যখন যখন কোডের মধ্যে আসবো তখন তখন। তো একসাথে দেখতে গেলে শুধু এইচটিএমএল দিয়ে পুরো কোর্স হয়ে যাবে। যেমন এই কোডের মধ্যে একটা লেভেল দেওয়া আছে, তো এই এর মধ্যে লেভেলের কথা মানে হচ্ছে যে আমরা আমাদের যে ইনপুট বক্সটা আসবে, আচ্ছা এটাকে আমি রান করে দেখি আগে, তাহলে বুঝতে পারবে। এবার থেকে একটু একটু রান করে চলে যায়, তো ফটাফট একটু স্পিডে যাই আমরা। আমরা W3 স্কুলসটাকে খুলে নিই কোনো একটা এক্সাম্পল দিয়ে, তাহলে আর ভিএস কোডও খুলতে হবে না আর ওটাকে রানও করাতে হবে না। আমরা এখান থেকে খুলে নিই, এটাকে আমি ইরেজ করে দিলাম, এর কম্পাইলারটাকে ইউজ করলাম, ঠিক আছে, এটা রান করাচ্ছে। তাহলে কি হলো, একটা ইউজার নেম বলে একটা বক্স চলে এলো শুধু এটা লেখার জন্য। এবার যদি আমরা এটাকে না লিখতাম উপরের লাইনটাকে, মানে আলটিমেটলি ট্যাগটা হচ্ছে এইটুকুই, দেখো একটা বক্স চলে আসবে। এই যে বক্সটা এলো ইনপুট বক্সটা, এই বক্সটা কে দিল, এই বক্সটা আমাকে দিল হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, মানে এখানে আইডি ইকুয়াল টু নেম ইকুয়াল টু সবই অপশনাল, তাহলে আসছি পরে। তাহলে বক্সটা হচ্ছে এইটুকু, মানে যে সিনটেক্সটা হচ্ছে এইটা। সিনটেক্সটা সব থেকে ছোট যদি করি তাহলে সিনটেক্সটা হচ্ছে এইটুকু, ইনপুট ট্যাগ। ইনপুট হচ্ছে একটা ট্যাগ, ইনপুটের মধ্যে আমি কি টাইপের ইনপুট দেবো সেটা বলছি ওকে। তো ইনপুটের মধ্যে অ্যাট্রিবিউট পাস করলাম কি, টাইপ, টাইপ ইকুয়াল টু টেক্সট, ও টেক্সট ইনপুট নেবে, বাস এইটুকু দিলেও কিন্তু এই টেক্সট বক্স দেখো রান করলাম, এইটুকু কাজ হচ্ছে। বাকি সব আমাদের অ্যাডিশনাল অ্যাট্রিবিউট ছিল। এর মধ্যে কি কি ছিল অ্যাট্রিবিউট ওটা বুঝিয়ে একবার, তারপর আন্ডু করি। তাহলে এর মধ্যে দুটো দুটো আর অ্যাট্রিবিউট থাকে মেনলি আমরা ইউজ করি। একটা ইউজ করি হচ্ছে আইডি, আর ইউজ করি হচ্ছে নেম। এর মধ্যে যে নেম ইকুয়াল টু যে অ্যাট্রিবিউটটা বললাম, এটা হচ্ছে এইচটিএমএল এর পার্ট না, এটা হচ্ছে সার্ভারের পার্ট। যখন আমরা এখান থেকে নেম নিয়ে যাব, সাপোজ এখানে যে ইনপুট দিই, সন্দীপ দিলাম, যখন এই ফর্মটা সাবমিট হবে না, তো এই যে ইনপুট ট্যাগের মধ্যে যে এই সন্দীপটাকে যখন সে এক্সট্রাক্ট করবে, বার করবে ডেটাবেস থেকে, ডেটাবেসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যে লজিকগুলো তৈরি হবে, তো এটা কিভাবে বুঝবে যে এটা ফার্স্ট নেম, আমরা তো বলিনি ওকে, এটা হতে পারে লাস্ট নেম হতে পারতো, এটা অ্যাড্রেস হতে পারতো। তো সে কোন কলামের মধ্যে রাখবে, সবাই ধরো একটা এক্সেল রাখা আছে, এক্সেলের মধ্যে 5টা কলাম আছে মনে করো, একটা নেম, একটা এজ, একটা অ্যাড্রেস, একটা মোবাইল, একটা কিছু নাম্বার দেওয়া আছে। তো কোন কলামের মধ্যে ফিট করবে ও জানেই না, অনেকগুলো ইনপুট চলে আসছে আমার কাছে, কিন্তু কোনটা কি ওটা জানার জন্য এই ফ্ল্যাগটা পাস করতে হয়, নেম ইকুয়াল টু। আমি তো বলে দিই যে নেম ইকুয়াল টু এটা হচ্ছে মনে করো লাস্ট নেম, মনে করো জাস্ট এটা কি পাস করছি, লাস্ট নেম। তো আউটপুট ইনপুট আমার সেমই থাকবে এখানে। যখনই ফর্মটা সাবমিট হয়ে যাবে, ব্যাক এন্ডের কাছে
নেম ইকুয়াল টু দিয়ে একটা মেথড আছে, ওই নেম ইকুয়াল টু কল করব। যদি আমরা জানি যে ফ্রন্ট এন্ড বানিয়েছে, সে তো ব্যাক এন্ডকে বলবে যে কি কি দিয়েছিল এই কিটা। তখন আমরা জানি, যখন আমরা একাই কাজ করি তখন তো আমরা কাউকে জিজ্ঞাসা করতে হয় না। তখন আমরা জানি আচ্ছা লাস্ট নেম মানে হচ্ছে এই ফিল্ডটার ইনপুটটা। যখন আমি ব্যাক এন্ডের মধ্যে কোড লিখবো, যে নেম ইকুয়াল টু যেখানে লাস্ট নেম এসছে ওটা হচ্ছে আমার ফার্স্ট নেম বা আমার কোনো একটা এলিমেন্ট। তো আমরা জেনে গেলাম যে এই লাস্ট নেম ট্যাগের মধ্যে যে ডেটা আছে সেটা হচ্ছে এই ডেটা। তো যখন আমরা এইটাকে ট্যাগিং করি যে এই ইনপুটটা কার মধ্যে আমি নেব, এটা হচ্ছে বলতে পারো তার ট্যাগ করা জায়গাটা। ভাবতে পারো এটা বক্স, এই বক্সের উপরে স্কেচ পেন দিয়ে লিখে দিয়েছি এটা হচ্ছে লাস্ট নেম। ওই বক্সটাকে তোমাকে ডেলিভার করতে হবে বাড়িতে। এবার তুমি মনে করো বাড়িতে যখন বক্সটা যাবে, তখন তুমি উপরে লেখা দেখে বুঝে যাবে এটা লাস্ট নেম লেখা আছে, মানে এটা লাস্ট নেমের বক্স। মানে এখানে যা রয়েবে এটা লাস্ট নেমের আমাকে রাখতে হবে। তো ওই ট্যাগিংটা কি করে বুঝবো যে এইটার মধ্যে যে অবজেক্টটা এসছে বা যে এলিমেন্টটা এসছে বা যে কন্টেন্টটা এসছে এটা কিসের কন্টেন্ট। তো এই নেম ইকুয়ালিটিটা হচ্ছে তোমার সার্ভারের জন্য মনে রাখবো, এটা কিন্তু আমাদের এইচটিএমএল এর কাজে আসে না। আর আইডি ইকুয়ালিটি আমরা সিএসএস টা পড়লে বুঝবো, তো আইডি অনেকগুলো কাজ আছে। তো এইখানে যদি আমি এখানে জাস্ট লিখে দিই এখানে যে ইউজার নেম লিখে দিই, তাও দেখো সামনে একটা ইউজার নেম চলে আসবে। তো এই যে ইউজার নেমটা এখন এলো, এই ইউজার নেম, ঠিক আছে। আর আমি যদি এখন এইটাকে লিখি আরেকবার, যে আগে লেভেল দিয়েছিল এই ইউজার নেম, রান করে দেখলাম একই আউটপুট। তাহলে এই ইউজার নেম আর ইউজার নেমের মধ্যে পার্থক্য হচ্ছে একবার, তো লেভেলটা আমরা বুঝতে পেরে যাবো। আমি যদি এইটাকে মুছে দিই এখন, শুধুমাত্র ইউজার নেমটাকে রাখি আর এইটাকে মুছে দিই, তাহলে এটা হচ্ছে উইদাউট লেভেল প্রথমটা। এখানে একটা ব্রেক লিখে দিই, আমি জানি ব্রেক দিয়ে কি হয়, লাইন ব্রেক হয়ে যায়, ঠিক আছে। আমি দুটো ব্রেক দিয়ে দিলাম, দুটো বিআর ট্যাগ দিয়ে দিলাম, সরি দুটো বিআর ট্যাগ দিয়ে দিলাম, তাহলে লাইন ব্রেক হয়ে গেল এখানে। এবার রান করে দেখি, তাহলে দুটো ট্যাগ চলে এলো। দেখ দুটো দেখতে কিন্তু একই, কিন্তু একটা হচ্ছে লেভেল দিয়ে করা আর একটা হচ্ছে নন লেভেল মানে সিম্পল করা। পার্থক্যটা হচ্ছে লেভেলটা বুঝছি আমরা, তাহলে এটা একটা বুঝলাম আমরা ইনপুটের কাজ কি। ইনপুট হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া, আর টাইপ ইকুয়াল টুটা হচ্ছে ডিসাইড করে দেয় আমাদেরকে যে কি টাইপের ডেটা নেব। আর নেম ইকুয়াল টু বুঝলাম যে ট্যাগ করার জন্য, যে সার্ভারের মধ্যে আমি কি করে বুঝবো এটা কি এসছে এর মধ্যে, ওটা কার মধ্যে রাখবো সেটাকে জানার জন্য হচ্ছে একটা ফ্ল্যাগ পাস করে দিই। তুমি যা নাম পাস করে এখানে, তুমি যদি জানতে মানে মনে রাখতে পারো, তো ব্যাকএন্ডের লোককে তুমি ইনফর্ম করতে পারো সেটা। নেম ইকুয়াল টু মনে করে দিয়ে দিলে ওখানে হচ্ছে এবিসি মনে করো। তো এবিসির মধ্যে যা এসছে সেটাকে তুমি ওখানে রাখো। তো এবিসি না লিখে আমরা নামটা এইভাবে দিই যে যে নামটা রয়েছে ওর মধ্যে সেই নামটা রাখতে হবে, তাহলে নামটা সেম সেম রাখি এর মধ্যে ইউজার নেম। তাহলে ইউজার নেম কিতে ইউজার নেম আছে, লাস্ট নেম কিতে লাস্ট নেম থাকবে, পাসওয়ার্ড কিতে পাসওয়ার্ড থাকবে। তাহলে আমাদের ওইগুলো মনে রাখতে হবে না যে কি কি পাস করেছিলাম। কিটাই হচ্ছে ওই অবজেক্টের নামের ইকুয়াল, ওই জন্য আমরা নামগুলোকে সেম সেম রাখি। এর কোনো মানে নেই যে ইউজার নেম আছে বলে ইউজার নেম লিখলাম। ফাইন। নাম্বার টু, আইডি ইকুয়াল টু পাস করার এই মুহূর্তে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি পরে দেখবো যে এইচটিএমএল এর সাথে যখন সিএসএস ইন্টিগ্রেট করতে হয়, মেনলি আমরা যখন কাজ করি জাভাস্ক্রিপ্টের মতো কোনো একটা লাইব্রেরির সাথে, তখন আইডি ইকুয়াল টুটা ইউজ করি মেনলি। জাস্ট এক কথায় মনে রাখো, এখন যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টও দেখে নিই আর সিএসএসও দেখে নিই, এক কথায় হচ্ছে আমরা কি বুঝেছিলাম যে কমপ্লিট ওয়েবসাইটটা তৈরি হয় এইচটিএমএল এ, আর এইচটিএমএল কে সুন্দর করতে হেল্প করে সিএসএস। তো সিএসএস কে তো বলতে হবে কাকে সুন্দর করতে হবে, সব তো এলিমেন্ট। তো কোন এলিমেন্টকে করতে হবে, টার্গেট করো কাকে, অনেকগুলো এইচ1 আছে, অনেকগুলো পি ট্যাগ, অনেকগুলো ডিপ ট্যাগ, অনেকগুলো স্প্যান ট্যাগ। তো টার্গেট করার জন্য আমরা যখন সিএসএস পড়বো তখন দেখবো আমরা যে আইডি দিয়ে টার্গেট করতে পারি, ক্লাস দিয়ে করতে পারি, ট্যাগ নেম দিয়ে করতে পারি। এগুলো ছাড়াও আমাদের কাছে অনেকগুলো আরো অ্যাডভান্স সিলেক্টর আছে, যেগুলো দিয়ে আমরা এইচটিএমএল এর ট্যাগ গুলোকে সিলেক্ট করে কাজ করতে পারি। তার মধ্যে আইডি ইকুয়াল টু হচ্ছে একটা সিলেক্টর, যে সিলেক্টর দিয়ে বলা হচ্ছে যে আইডি ইকুয়াল টু এটার নাম দিয়ে দিলাম, মনে করো সাপোজ এটা মোবাইল নাম্বারের মতো ডিল হলো, বা প্যান কার্ড, যদি প্যান কার্ডে হয় তাহলে এই প্যান কার্ডটা কল করলে পুরো আমার ইনপুটটা আসবে, মানে এই পুরো ইনপুটের আইডি হয়ে গেল ইউজার নেম। তুমি যা খুশি নাম দিতে পারো, সাপোজ আমার নাম দিলে এবিসি, কোনো অসুবিধা নেই। তো এবিসি হচ্ছে আইডি। তাহলে এবিসি আইডি হলে আমি এবিসি কে নিয়ে যদি কাজ করি পরে, তাহলে আমার এই ট্যাগটাকে আমি টার্গেট করতে পারবো। সিম্পল, এটা একটু এই মুহূর্তে বুঝে রাখো। তো এবিসি হয়ে গেল এর আইডি, মানে এর প্যান কার্ডের নাম্বার বলতে পারো, ভোটার কার্ডের আইডি বলতে পারো সেটা। এই মুহূর্তে যে লেভেল ট্যাগটা ইউজ করেছে উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আইডি ইকুয়াল টু এবিসি, তাহলে এর সিনট্যাক্সটা হচ্ছে লেভেল ট্যাগ, দেন লিখতে হয় ফর ইকুয়াল টু কার জন্য, আর তারপর লেভেল ট্যাগ ক্লোজ, সিম্পল। তার মাঝখানে যা লিখবো সেটা ডিসপ্লে হচ্ছে আমাদের ওখানে। তো আইডি ইকুয়াল টু এবিসি দিয়েছি, তো আইডি ইকুয়াল টু এখানে আমরা এবিসি করে দিই, যে এবিসি কে তুমি ট্যাগ করো। তো লেভেলের মানে হচ্ছে যে যে লেখাটা লিখেছি তার হেডিংটা, ওই ইনপুটের হেডিংটা, তার সাথে ইনপুটের বক্সটাকে কম্বাইন করে দেওয়া। মানে এখন এই ইউজার নেম আর এই বক্সটা কিন্তু আলাদা আলাদা না। প্রথম এক্সাম্পলে কি করে বুঝবো, যদি আমরা এটাকে রান করিয়ে আমরা যদি ইউজার নেমে ক্লিক করি এখন, তো বক্সটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দেখো ইউজার নেমে ক্লিক করলাম বক্সটা অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু সেকেন্ডে যদি ইউজার নেমে ক্লিক করি বক্সটা অ্যাক্টিভ হচ্ছে না। মানে এখানে ইউজার নেমে একটা আলাদা টেক্সট, একটা স্ট্রিং, মানে অন্য কিছু একটা, এটা একটা অন্য কিছু, দুটো আলাদা আলাদা জিনিস। মানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে সঙ্গে কোনো এটার সম্পর্ক নেই, কিন্তু আমার ইনপুট বক্স কাজ করছে। তো লেভেলটা কাজ করে এখানে
যে কোনো ইনপুটের লেবেল করে দেওয়া। লেবেল মানেই হচ্ছে একটা স্টিকার লাগিয়ে দেওয়া, হেডিং দিয়ে দেওয়া। ওই হেডিংটা ইনপুটের সঙ্গে বাইন্ড হয়ে যাওয়ার জন্য আমরা লেবেল ট্যাগটা ইউজ করি। তখন লিখতে হয় এই লেবেলটা কার জন্য, ফর, ফর যে আইডি পাস করেছে সেইটা। তারপর নিচে লিখতে হবে আইডি ইকুয়াল টু এইটা। তো আইডি ইকুয়াল টু এই মুহূর্তে কি কি জন্য কাজে আসছে, এই লেবেলটা করার জন্য। আবার এই আইডিটাকে ইউজ করতে পারি আমরা জাভাস্ক্রিপ্টের জন্য, এটাকে ইউজ করতে পারি আমরা সিএসএস এর জন্য, কোনো অসুবিধা নেই। আইডি একটাই হয় সবসময়, আইডি একটাই হয়, ক্লাস মাল্টিপল হয়, যেমন সিএসএস আমরা দেখবো। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি ছিল, ইম্পর্টেন্ট ছিল ইনপুট ট্যাগটা। এই ইনপুট ট্যাগের মধ্যে টাইপ ইকুয়াল টু প্রপার্টি যে রয়েছে, অ্যাট্রিবিউট বলতে পারো এখানে, এই অ্যাট্রিবিউট খুব ইম্পর্টেন্ট। এই টাইপ ইকুয়াল টু ডিসাইড করে যে ইনপুট ইউজার কি টাইপের দেবে বা কি টাইপের ইনপুট এইচটিএমএল অ্যালাউ করবে। কি করে বুঝবো, টেক্সট মানে হচ্ছে টেক্সট টাইপের নেবে। এটাকে যদি মনে করো ডেট করে দিই এখানে, তো ডেট টাইপের হয়ে গেল। ডেট মিনস এটা ক্যালেন্ডার হয়ে গেল, দেখো প্রথমটা ক্যালেন্ডার হয়ে গেল। নিচেরটা কিন্তু বক্সই আছে এখনো। এবার এখান থেকে কিন্তু আমি ইনপুট দিতে পারবো, যেটা এটা ক্যালেন্ডার খুললো। তো টাইপ ইকুয়াল টু ডেট দেওয়া মানেই হচ্ছে ও ক্যালেন্ডার হয়ে গেল। তো টাইপ ইকুয়াল টু তুমি যা দেবে, সবার জন্য পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড অ্যাট্রিবিউট কি করে, যাই ইনপুট দেবে সেটা অ্যাস্ট্রিক অ্যাস্ট্রিক প্রিন্ট হবে। যখন আমাদের পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে হয়, আমি যাই লিখি এখানে, এখন অ্যাস্ট্রিক অ্যাস্ট্রিক প্রিন্ট হচ্ছে। তো এই টাইপ গুলো দেখবে ওই নোটের মধ্যে আছে, প্রচুর অ্যাট্রিবিউট দেওয়া আছে। ওই অ্যাট্রিবিউট গুলো আমাদেরকে হেল্প করে যে আমরা কি টাইপের ডেটা এখান থেকে নিয়ে যেতে পারি। তো সব অ্যাট্রিবিউট দেখবো না এখন, তোমরা এগুলো প্র্যাকটিস করে নিয়ে একটু, ইজি ইজি রয়েছে। আমি জাস্ট একবার করে বলে বলে যাই, যেগুলো ইম্পর্টেন্ট আর যেগুলো ইউনিক সেগুলোকে আমরা দেখবো। তাহলে ইনপুট ট্যাগের মধ্যে আমরা মেইনলি দেখি হচ্ছে টাইপ ইকুয়াল টু, এই অ্যাট্রিবিউট হচ্ছে যে কি টাইপের ইনপুট অ্যালাউ হবে। নেম অ্যাট্রিবিউট হচ্ছে যে সার্ভারের মধ্যে কি নামে ট্যাগ করা হবে, কি নাম দিয়ে বুঝবো যে ইনপুটের মধ্যে কোন ডেটাটা এসছে। আর প্লেস হোল্ডার মানে হচ্ছে যে ইনপুট যখন দেবে ইউজার, তার আগে ওকে কিছু ডিসপ্লে করবে যে এর মধ্যে কি রয়েছে। যেমন দেখো, এটাকে যদি এখানে ইনপুট করি, কোথায় গেল ওটা, আহ, একটা ইনপুট ট্যাগ রয়েছে এবং একটা একটা বিআর ট্যাগটা এখানে দিয়ে দিই, আরেকটা আগেরটাও রাখলাম আর এটাকেও রাখলাম, তাতে একটু বুঝতে সুবিধা হবে যে ওটাও আছে এটাও আছে। তাহলে দেখো সেকেন্ডারি যে বক্সটা আছে, ওই বক্সটা হচ্ছে এখানে এন্টার ইউজার নেম। যতক্ষণ না ইউজার লিখছে ততক্ষণ পর্যন্ত লেখাটা থাকে। যেই তুমি একটা ক্যারেক্টার কিছু লিখে দিয়েছো, অটোমেটিক চলে যাবে ওখান থেকে। যে মুছে দিয়েছো ওটা থাকবে। তো প্লেস হোল্ডার মানে হচ্ছে যে তুমি ওকে সাজেস্ট করছো যে কি লিখতে হবে। তো ইউজার নেমের জায়গায় তুমি ইউজার নেম লিখতে পারো, ইচ্ছে মতো যা লিখবে। সাপোজ এখানে তুমি এন্টার ইউর নেম, এন্টার ইউজার নেমটা পাস করেছো, তো ওই জন্য দিচ্ছে। তুমি যদি শুধু এন্টার লিখে দিতে, শুধু এন্টার আসতো, এখানে এন্টার লেখাটা আসতো। ঠিক আছে, তো প্লেস হোল্ডার হচ্ছে এইটা। আর একটা ফ্ল্যাগ পাস করি আমরা, যাকে বলি আমরা রিকোয়ার্ড। ঠিক আছে, এখানে যদি রিকোয়ার্ড ওটা ফ্ল্যাগ পাস করে দিই, এগুলো আবার পরে দেখবো আর অনেকগুলো। রিকোয়ার্ড মানে হচ্ছে যে এই ফিল্ডটা তোমাকে দিতেই হবে, এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। যখন ফর্মের মধ্যে রিকোয়ার্ড ফ্ল্যাগ পাস করে দিই, তখন আমাদেরকে ওইটা দিতে হয়। তো এইগুলোকে আমরা যেভাবে প্রোগ্রামে আস্তে আস্তে আমরা এগোবো সেভাবে দেখবো। তো একবার দেখলে অনেকগুলোই কনফিউশন চলে আসতে পারে। তো আমরা একটা একটা করে যাই। তাহলে আমরা এটা বুঝলাম, এই ট্যাগটা মানেই হচ্ছে এই ট্যাগটাই সব জায়গায় রিপিট হচ্ছে। কি রিপিট করছে, শুধু টাইপ ইকুয়াল টু। তো টাইপ ইকুয়াল টু জানার জন্য এই নোটটাকে একটু ফলো করবে। তাহলে এর মধ্যে অনেক টাইপ দেওয়া আছে। টেক্সট হলে কি হবে, পাসওয়ার্ডে কি হবে, ইমেল হলে ইমেলের মতো ইনপুট নেবে সে, নাম্বার হলে শুধুমাত্র নাম্বার হবে। নাম্বারের মধ্যে আবার কিছু অ্যাট্রিবিউট আছে, তুমি দিতে পারো ওর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম। তাহলে এর কম দিতে পারো না, এর বেশি দিতে পারো না, এটাও তুমি পাস করতে পারো। আরো কিছু কিছু আছে যেরকম বুঝি, যেমন চেক বক্স, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই। চেক বক্স মানে হচ্ছে যখন আমরা ইউজারের কাছ থেকে মাল্টিপল ইনপুটস নেবো, যে তোমার হবিস কি কি আছে, বা তুমি কি কি টেকনোলজি জানো, বা তুমি কি কি খেতে ভালোবাসো, মাল্টিপল অপশন নিতে পারি। ওটা হলো চেক বক্সের মাধ্যমে, যে চারটা অপশন রয়েছে তুমি চারটাকে টিক করতে পারো, বা যে কোনো একটা করে টিক করতে পারো। ওটা আমরা ওখান থেকে দেখছি, ওখানে একটু ভালো করে দেওয়া আছে। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনে কি হবে, যখন তুমি কোনো সিঙ্গেল এলিমেন্টকে নেবে, তিনটে অপশন রয়েছে তার মধ্যে তুমি যে কোনো একটাকেই চাও, সেটা কিভাবে করব। ঠিক আছে, আর ফাইল হচ্ছে যখন কোনো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো অ্যাজ এ ফাইল। ঠিক, তাহলে এগুলো বুঝে নিলাম। এই তিনটাকে দেখে নিই, এই তিনটা যেহেতু একটু ইম্পর্টেন্ট, বাকিগুলো একদম ইজি। ডেট, কালার যা যা বলেছে ওগুলো একবার করে বললেই বুঝতে পারবে। শুধু চেক বক্স, রেডিও আর ফাইলটার মধ্যে একটু বোঝার আছে। আমি এখান থেকে একটু নোটের মধ্যে দিয়ে যাই এখানে। আচ্ছা, এটা এটা বলে দিই, তাহলে পরপর চলে আসবো, পরপর চলে আসি। ওটা নিচে আছে এক্সাম্পলটা দেখে দিচ্ছি। এবার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আর ইনপুট দুটো কিন্তু একই জিনিস ছিল, কিন্তু টেক্সট এরিয়ার মধ্যে একটা জিনিস হয়ে যায় যে তুমি ইউজারকে কতগুলো লাইন লেখার জন্য প্রথম থেকে বলে দিচ্ছ। ঠিক আছে, আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে নিই এর নিচে। ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। তাহলে দেখো এই যে মেসেজের বক্সটা খুললো এখানে নিচে, এই মেসেজটা দেওয়া ছিল এখানে। আর টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ আছে। তো আইডি পাস করেছি কার জন্য, লেবেলের জন্য, সিম্পল। আর নেম হচ্ছে সার্ভারের জন্য। আর এখানে যেটা রো আর কলাম দিয়েছি, এটা না দিলে কি হবে, বাই বাই ডিফল্ট যে সাইজ থাকে ওর, তো সেটা নিয়ে নেয়। দেখো এটা যদি ইরেজও করে দিই আমি, তাও কিন্তু কোনো অসুবিধা নেই। ওটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট পাস করছিলাম, তো বাই ডিফল্ট আমার কাছে
দুটো ক্যারেক্টার আর খুব মনে হয় এটা 16 না 16 বা এরকম ক্যারেক্টার থাকে, সেটা পাস করে। যখন আমরা এটা পাস করতে চাই না, নিজের মতো করে পাস করতে চাই, তখন আমাদেরকে বলে দিতে হয় তুমি কতগুলো নাম্বার অফ লাইন আর কতগুলো নাম্বার অফ ক্যারেক্টার তুমি দিয়ে আমাকে বক্সটা বানাবে। বাই ডিফল্ট কিন্তু ওটা, এই বাই ডিফল্ট কত হয়ে গেল, রো হচ্ছে 4, মানে হচ্ছে 4টে লাইন, 4টে লাইন দেখানোর মতো তুমি জায়গাটা আমাকে দাও। আর কলস মানে হচ্ছে কলামস, 50 মানে 50টা ক্যারেক্টার লেখার মধ্যে আমাকে জায়গা দাও। কিন্তু এটা মানে এটা না যে এটা ফিক্স হয়ে গেল, এটা এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। তুমি এই কোনটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতেই পারো, ছোট বড় করতেই পারো, ঠিক আছে। কিন্তু ইনিশিয়াল তুমি যদি কি দেখাচ্ছ, সাপোজ তুমি করে দিলে যে রোজটা করে দিলে 10, মনে করো তো প্রথম দেখাতে চাইছো যে অনেক বোর্ড লিখতে হবে, তো 10 করে দিলে। আর কলামটাকে মনে করো 20 করে দিই, তো 20 চওড়া হয়ে গেল আর 10টা তোমার লাইন হয়ে গেল, তো এরকম একটা বক্স চলে গেলো। তুমি এখন লিখতে পারো প্লেস হোল্ডার, তুমি এগুলো আমাকে দেখলাম বা রিপিট করছি না। তো টেক্সট এরিয়া আর ইনপুটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা, যে এই ইউজার নেমের মধ্যে কিন্তু বক্সটা বড় হবে না, এই বক্সটা কিন্তু বড় হবে না, কিন্তু এখানে কিন্তু আমার এটা বড় হবে, আমি এটা ছোট বড় করতে পারি, ডিফাইন করতে পারি, সাইড যেভাবে লিখতে পারি। দিস ইজ কল্ড টেক্সট এরিয়া। এর পর আসি আমরা, এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। তারপরে বললাম সিলেক্ট বললাম। তো সিলেক্টের মধ্যে কি হয়, আমরা যখন কোনো মাল্টিপল ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হয়, তখন আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করতে পারি। সিলেক্ট ট্যাগের মধ্যে কি হয়, এবার দুটো ট্যাগ থাকে, দুখানা ট্যাগের মধ্যে মেইন ট্যাগ হচ্ছে তোমার সিলেক্ট, আর চাইল্ড ট্যাগ হচ্ছে, মনে রাখবে যখন আমরা পড়বো তো চাইল্ড আর প্যারেন্ট হিসাবেই পড়বো। তো চাইল্ড মানে হচ্ছে তার আইটেমস গুলো, ঠিক আছে, মানে কোনো একটা কন্টেনার, মানে বাক্স আছে মনে করো, বা স্কুল ব্যাগ, তো স্কুল ব্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেন্ট, ঠিক আছে। আর তার মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে ওর চাইল্ড। তো আমরা টেকনিক্যালি বলি হচ্ছে মেইন বক্সটাকে বলি কন্টেনার, আর যে আইটেম গুলো ভেতরে আছে তাকে বলি আইটেমস। এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, এটাকেই আমরা পরে বুটস্ট্র্যাপে দেখবো। তাহলে আমরা কি করলাম, এটা রান করে, সেটা কান্ট্রি বলে একটা বক্স চলে এলো ছোট্ট মতো, এবার ড্রপ ডাউন চলে এসেছে, তিনটে অপশন ছিল, তিনটে। কাজ কি, কাজ হচ্ছে যে এই লেভেলটা তো কাজ, লেভেলের কাজ, তুমি লেভেল দাও বা না দাও ডিপেন্ড করছে ওটার ওর উপরে। ট্যাগটা ছিল সিলেক্ট ট্যাগ, তো সিলেক্ট ট্যাগ ওপেনিং আর নিচে দেখো সিলেক্ট ট্যাগ ক্লোজ। আর সিলেক্ট ট্যাগের প্রথমে কি বলি, অ্যাট্রিবিউট ওখানে পাস করতে হয়। তো নেম ইকুয়াল টু পাস করেছি, আইডি ইকুয়াল টু পাস করেছি, তুমি দাও বা না দাও কোনো অসুবিধা নেই, তুমি এটা সরিয়ে দিতে পারো। সিলেক্ট ট্যাগ ওপেন করলাম, সিলেক্ট ট্যাগ ক্লোজ করলাম, তাহলে কি হবে এখন, আমাদের শুধু বাইন্ডিংটা হলো না, এখন লেভেল দেখাচ্ছে, লেভেলটা কিন্তু বাইন্ডিং নেই এখন, যেহেতু আমরা আইডি সরিয়ে দিয়েছি। তো এটা না দিলে চলতো আমাদের, সবার সঙ্গে মনে করো ধরে নাও নেই, এটা কোনো অসুবিধা নেই। তো সিলেক্ট ট্যাগ ওপেন করলাম আর সিলেক্ট ট্যাগ ক্লোজ করলাম, তার মধ্যে যতগুলো অপশন ইউজারকে দেখাতে হবে সেটা হচ্ছে অপশন ট্যাগ। তো অপশন ট্যাগের মধ্যে পাস করতে হয় তার অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যালু। যখনই ইউজার চুজ করবে এই জিনিসগুলোকে ড্রপ ডাউন থেকে, তখন সার্ভারের মধ্যে কি যাবে, যেহেতু ড্রপ ডাউনের মধ্যে আমরা কোনো ইনপুট দিই না, তখন কি হয়, ভ্যালুটাই হচ্ছে ওর বাই ডিফল্ট ভ্যালু হয়ে যায়। কিন্তু যখন কোনো ইনপুট বক্সের মধ্যে ভ্যালুও দিচ্ছি, আমরা ইনপুটও দিচ্ছি, তখন ভ্যালুটা কিন্তু ইনিশিয়াল থাকে, কিন্তু যখন ইউজার ওটাকে দিয়ে দেয় কোনো ভ্যালু, ওটা প্রায়োরিটি হাই হয়ে যায়। তো আমরা যদি কোনো ইনপুট দিয়ে দিই কোথাও, তো ওটা ওভাররাইড করে গেল। সবসময় মনে রাখবে, যেখানে ইনপুট দেওয়ার জায়গা নেই, তাহলে ভ্যালু ট্যাগটা হচ্ছে আলটিমেটলি ভ্যালু। যেমন এখানে এই যে ইউজার নেম, তো ইউজার নেমের মধ্যে যখন আমরা পাঠাচ্ছি যে একটা ডেটাকে নিয়ে যাও, ঠিক আছে, তো এই ডেটাকে যখন নিয়ে যাব আমরা, তখন এই নেম কিওয়ার্ড দিয়ে যাবে, একদম ঠিক। এখানেও কিন্তু নেম কিওয়ার্ড দিয়ে যেত, আমরা এটা সরিয়ে দিয়েছি, কিন্তু ওরা যখন নেম কিওয়ার্ড দিয়ে যাবে, তখন ওই নেমটা কল করলে কি আসবে, ইউজারতে কোনো ইনপুট দেয়নি, ওই ইনপুটটা হচ্ছে ভ্যালু ইকুয়াল টু। তো ভ্যালু ইকুয়াল যা পাস করে, সাপোজ এখানে লিখতাম আমরা কোনো একটা জেন্ডার লিখতাম, মনে করো সাপোজ যেখানে আমি করেছি এটা মেল, একটা ফিমেল, আর একটা করে দিলাম আদার্স, সাপোজ এটাই আমরা মেল ম্যাক্সিমাম দেখি আমরা ড্রপ ডাউন থেকে যদি বলি, ঠিক আছে, বা চেক বক্সের মধ্যে। এখানে ভ্যালু করে দিলাম যে মেল হলে তুমি 1 স্টোর করবে ডেটাবেসের মধ্যে, এখানে 2 স্টোর করবে, এখানে 3 স্টোর করবে, এটা সার্ভারের জন্য ভ্যালুগুলো যাবে। আমার কোনো আমার এখানে কিন্তু কোনো নেই যে মেল ফিমেল আদার্স, আমি এখানে যা ইউজ করি না কেন সব আদার্স ইউজ করলাম। আদার্স করে যদি ফর্মটা সাবমিট হতো, তো সার্ভারের কাছে কি যেত, 3 যেত, যখন আমরা ওই নেমটা কল করতাম। কারণ নেমের মধ্যে কি যাবে, একটা ভ্যালু। তো যদি ইউজার দিয়ে দেয় তাহলে ইউজারের ভ্যালুটাকে নেয়, আর যখন ইউজার দেয় না, তো ভ্যালু ইকুয়াল টু যেটা আমরা অ্যাসাইন করি সেটা যায়। এই ডেটাগুলো ডাইনামিক্যালি আসে, ফর্ম থেকে যে পিএইচপি পড়বো তখন দেখবো ডাইনামিক্যালি আসবে, এখন তো স্ট্যাটিক দেখছি। তো ড্রপ ডাউন কাজ করে এইভাবে, ঠিক আছে। নেক্সট আসছি আমরা টাইপ ইকুয়াল টু সাবমিট, যেটা বললাম যে বাটন, বাটন ট্যাগ, ঠিক আছে। বাটন ট্যাগ আর ইনপুট ট্যাগের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য খুব একটা নেই। এখন যদি দেখো আমরা এই উপরে লিখি, দাঁড়াও এই ট্যাগটার পাশে লিখি তাহলে বুঝতে পারবো একটু। আমরা এই ব্রেকটাকে এখানে ইউজ করি, প্রত্যেক লাইন দুটো করে ব্রেক দিয়ে দিই, ঠিক আছে। এবার দেখো আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট নিলাম, আর টাইপ ইকুয়াল টু SUBMIT সাবমিট, ঠিক আছে। এগুলো কিছু আমার লাগবে না এই মুহূর্তে, আমি সরিয়ে দিলাম। আর এখানে লিখে দিলাম হচ্ছে SUBMIT সাবমিট। এবার দেখো একটা করেছি বাটন দিয়ে, আর একটা করেছি ইনপুট ট্যাগ দিয়ে,
দুটোর মধ্যে টাইপ ইকুয়াল টু সাবমিটটা আমাকে হেল্প করবে দুটো বাটন। দেখো দুটো বাটন দেখতে পাচ্ছ, সাবমিট সাবমিট। এই যে সাবমিট সাবমিট দেখতে পাচ্ছ, টাইপ ইকুয়াল টু সাবমিট। তো এই সাবমিট বাটনটা আমার ইউজ হচ্ছে কি জন্য, যে আমরা এখানে, আচ্ছা এই সাবমিটটা সরিয়ে দিই, ঠিক আছে। এই দুটো কাজ কিন্তু সেম, এইটার কাজ আর এইটার কাজ দুটোই কিন্তু সেম। ইনপুট ট্যাগের মধ্যে আমরা টাইপ ইকুয়াল টু সাবমিট যে হিট করিয়েছি, এই যে বাটনের মধ্যে লিখলাম, ডিফারেন্সটা হচ্ছে এইটা বাটন বলে আমাকে না লিখলেও চলবে, ঠিক আছে। যদি বাটন টাইপ ইকুয়াল টু সাবমিট নাও লিখি এখানে, তো তাও কিন্তু বাটনের মধ্যে বাই ডিফল্ট ওই প্রপার্টি দেওয়া আছে, এটাও কিন্তু ক্লিকেবল। এটা ক্লিক হবে, ক্লিক করলে যা কাজ হতো, যে লোকেশনটা দেওয়া আছে অ্যাকশনে, ওখানে ফর্মটা চলে যেত। আর ইনপুট যদি আমরা নিই তখন কিন্তু আমাকে বলতে হবে, কেন ইনপুট বক্সের কাজ হচ্ছে যে কিছু ইনপুট নেওয়ার জন্য, কিন্তু যে ওই সাবমিটকে ট্রিগার করবে তার জন্য ওকে বলে দিতে হবে যে এই টাইপটা না এখানে সাবমিট, এখানে কিন্তু তুমি টেক্সট নেবে না। তো দেখো এখানে এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে। যে তুমি টাইপ ইকুয়াল টু এখানে যদি টেক্সট করে দাও, তো সঙ্গে সঙ্গে তার বিহেভিয়ারটা বদলে দিল, দেখো পরেরটা কিন্তু টেক্সট বক্স হয়ে গেল। তো ইনপুট বক্সের মধ্যে যখন আমরা করতে হয় তখন কিন্তু টাইপটা ম্যান্ডেট। এবার যদি কেউ কোশ্চেন করে স্যার বাটনের মধ্যে যদি তো অনেকেই লেখে, করা উচিত? একদম করা উচিত। কেন করা উচিত? যখন জাভাস্ক্রিপ্টের মতো কোনো লাইব্রেরি কাজ হয়, তখন কিন্তু টাইপ ইকুয়াল টু অ্যাট্রিবিউট গুলো ব্রাউজারকে ম্যাল ফাংশনিং করতে বাঁচায়। যে আমরা ওকে জোর করে বলছি না তুমি বাটনটাকে নিজেই হ্যান্ডেল করো, আমরা টাইপ ইকুয়াল টু দিয়ে কি হয়, তাহলে ওই অ্যাট্রিবিউটটাকে কল করে অনেকগুলো ফাংশন আরো কল করতে পারি, কাজের সুবিধা হয়ে যায়। যে বাটন তো আমাকে ক্লিকাল ইভেন্ট দিলই দিল, বাটনে ক্লিক করা মানেই হচ্ছে যে টাইপ ইকুয়াল টু সাবমিটটা ট্রিগার হলো। আর টাইপ ইকুয়াল টু সাবমিটটা সার্ভার এইচটিএমএল বোঝে যে আমার কাজ কিন্তু এবার হচ্ছে, এবার যা ফর্মের মধ্যে আছে সমস্ত ডেটাকে এবার র্যাপ করে পাঠিয়ে দাও, যেটা অ্যাকশন ইকুয়াল টু পেজের মধ্যে লেখা আছে, মানে ডেলিভারি করে দাও ফর্মটাকে। তো এটা হচ্ছে ইনপুট ইকুয়াল, ইনপুটের মধ্যে লিখতে পারি আর বাটনের মধ্যে লিখতে পারি। এটা ক্লিয়ার হলো? এবার চলে আসছে আমরা ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট বললাম, এটা বুঝলাম। টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, আচ্ছা টাইপ ইকুয়াল টু রেডিও, এগুলো একবার করে দেখে নাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখছি, বাকিগুলো তোমরা একবার করে প্র্যাকটিস করে নিও। এই নোটটার মধ্যে যেটা আছে HTML ফর্ম ইন্ট্রোডাকশন 01, আর একটা নোট দেখবে আছে শুধু অ্যাট্রিবিউটের জন্য, ঠিক আছে, সরি এটা না, শুধু অ্যাট্রিবিউটের জন্য এইটা, কত রকমের অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটা মানে কি লেখা আছে, একবার করে রান করাবে, তো ডিফারেন্স তুমি দেখতে পারবে, ঠিক আছে। একবার করে দেখে নিও, এর বাইরে আর অ্যাট্রিবিউট আমরা খুব একটা ইউজ করি না। আর এটা ছাড়া আরেকটা আছে HTML এর, এইটা এই নোটটা দেখছি একটু পরে, দাঁড়াও এটাকে দেখে নিই। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এলাম, এটা এর মধ্যেই কপি পেস্ট করি এখানে এই ব্রেকের পর। কি করলাম, আচ্ছা এগুলোকে সরিয়ে দিই, ঠিক আছে, এগুলো সরিয়ে দিই, তাহলে বাকিগুলো আর ক্লিয়ার থাকবে। শুধু একটাই বাটন রাখি আমরা, বাকি বাটন গুলোকে সরিয়ে দিই এখান থেকে। তো বাকিগুলোকে সরিয়ে দিলে এটা ক্লিন হয়ে যাবে। এবার আমরা কি করলাম, এই বিয়ারটা উপরে লাগবে না, ঠিক আছে। তো লেবেল দিলাম একটা, যে একটা হেডিং আসবে লেবেল জেন্ডার বলে। ইনপুট টাইপ কি দিলাম, রেডিও, ঠিক আছে। এখানে কনসেপ্টটা বোঝো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এটা কাজ করে। এবার দেখো এখানে কি করলাম, একটা আরো কপি করিনি মনে হচ্ছে, ছেড়ে গেছে দেখি। ও আচ্ছা ঠিক আছে, এটা নিচে 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 লিখেছি আমরা, ঠিক আছে। এটা রান করে। এবার দেখো কি করলাম এইখানে, আচ্ছা সাবমিটটা সরিয়ে দিই, ক্লিয়ার করতে জায়গাটাকে। এইটা একটা ফর্ম, ঠিক আছে, এই দুটোকে বুঝো পর পর, তাহলে বুঝতে পারবে যে এইটা, এই ডেটাটা, আর ব্রেক দিয়ে দিই, আর একটা হচ্ছে এই ডেটা, আর একটা চেকবক্স পাশাপাশি নিয়ে নিই, তাহলে দুটোকে একসঙ্গে দেখা হয়ে যাবে। চেকবক্স আমরা নিচে চেকবক্স নিলাম, ঠিক আছে। এটা একটা লেবেল, এটা একটা ইনপুট, এটা একটা লেবেল, এটা একটা ইনপুট। লেবেল দিলাম এখানে, এই ইনপুট, এইটার লেবেল, এটা ইনপুট, এটার লেবেল, এটা হচ্ছে হেডিং, ঠিক আছে। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে লেবেল, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে হেডিং। সাজিয়ে নিলাম একটু, বাস কিছুই না। এবার দেখো জিনিসটাকে বোঝো একটু, এটা একটু বোঝা ছিল বলে এটা আলাদা করে টাইম নিলাম একটু, যে কি হয় রেডিও, টাইপ ইকুয়াল টু রেডিও, আলটিমেটলি ইনপুট বক্স। তো টাইপ ইকুয়াল টু রেডিও আমাকে হেল্প করছে, যে যাই আমরা টাইপ ইকুয়াল টু রেডিও রাখবো, যতগুলো ট্যাগ হোক না কেন, ওটার মধ্যে আমাকে যে কোনো একটাই সিলেক্ট করতে দেবে এট দ্য সেম টাইম। টাইপ ইকুয়াল রেডি যদি আমি মেলে ক্লিক করি, তো মেলে ক্লিক হলো, যে ফিমেলে ক্লিক করবো ওটা কিন্তু আনচেক হয়ে যাবে। তো যখন আমাদেরকে এরকম সিঙ্গেল ডেটা পাঠাতে হয়, যে তুমি যে কোনো একটা চুজ করো,
তখন সিম্পলি আমরা করে দেবো টাইপ ইকুয়াল টু রেডিও। আর আইডি ইকুয়াল টু মেল, যেটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার কোন একটা আইডির জন্য হতে পারে, ঠিক আছে? তো ওগুলো আলাদা জিনিস, আমরা জানি। ওর লেবেলের জন্য হতে পারে, বা আইডির জন্য হতে পারে, সিএসএস জন্য হতে পারে, জাভাস্ক্রিপ্টের জন্য, সেটা অপশনাল। নেম ইকুয়াল টু অপশনাল, মানে এই মুহূর্তে ওর কাজে আসছে না, আমি সরিয়েও দিই তাহলে একটু ক্লিয়ার হবে। শুধুমাত্র আমাদের কি লাগছে এখানে, ভ্যালুটা। এই ভ্যালুটা কেন, যখনই আমাদের এইটা মেলটা ক্লিক হয়ে সাবমিটটা হবে ফর্ম, তাহলে কি ডেটা যাবে? এটা তো ফ্রন্ট এন্ড ডেটা, ফ্রন্ট এন্ডের মধ্যে মেল দেখতে পাচ্ছি, তো সার্ভার কি বুঝবে? সার্ভার তো লেখা জানে না কি লেখা আছে। সার্ভার এই যে নিচের যে লেখাটা আছে, এই যে MALE লেখা আছে, সাপোজ নামটা সেম সেম রয়েছে, আমি চেঞ্জ করে দিই, এটা করে দিই 1, আর এটা করে দিই হচ্ছে ভ্যালু করে দিই 2। এবার দেখো তাহলে কি বুঝবে। এবার কিন্তু যখন মেল সিলেক্ট করে সাবমিট ফর্ম হবে, তখন আলটিমেটলি সার্ভার কাছে যাবে এর ভ্যালু, সেটা হচ্ছে 1। এ 1 কে নিয়ে যাবে, কারণ ভ্যালু হচ্ছে এর 1। যখন এইটা যাবে হচ্ছে ফিমেল সিলেক্ট করবো, তখন ভ্যালু যাবে 2। তো আমার ডেটাবেসের মধ্যে বার করে নেবো, যদি 1 এসছে তাকে ট্রিট করে এইভাবে, 2 এসছে এইভাবে। বা তুমি এখানে MALE মেল বা এম, সাপোজ এটাকে F দিয়ে দিলাম, এখানে M দিয়ে দিলাম, যা খুশি, যেটা আমরা বলতে পারবো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডকে যে আমরা এইগুলো পাস করেছি, যা তুমি এইগুলোকে নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? তো যখনই আমরা কোনো ইনপুট বক্সের মধ্যে ইনপুট দিই না, ড্রপ ডাউন থেকে, রেডিও বাটন থেকে, চেক বক্স থেকে এইভাবে যায়, তখন কিন্তু ভ্যালু ইকুয়াল টু যে ফ্ল্যাগ গুলো পাস হয়, ওই ডেটা গুলো পাস হয়। মানে এখানে তো ইনপুট দিচ্ছি না বাইরে থেকে, যা রয়েছে প্রিডিফাইন্ড। তো এটা হচ্ছে একটা। এবার দেখো এখানে যখন নেম ইকুয়াল টু আমরা ইউজ করতাম, যেটা একটু বলছিলাম যে উপরটা মুছে দিয়েছি, এটা রয়েছে, এই নেম ইকুয়াল টুটা কিন্তু সেম। তাহলে আলটিমেটলি কি বললাম, যে নেম ইকুয়াল টু কি যদি হয়, কি তো ডুপ্লিকেট হয় না, চাবি ডুপ্লিকেট হয় না, চাবি তো একটাই হয়। তাহলে সার্ভার কি করে বুঝবে? সার্ভার যখন বুঝবে, তো রেডিও বাটনের মধ্যে কি হয়, যখন তুমি একটাই তো সিলেক্ট করতে পারছো এক সিঙ্গেল টাইমে, যখন এটা সিলেক্ট করছো তো এটা হচ্ছে, যখন এটা করছো তো এটা হচ্ছে, তো আলটিমেট ডেটা যাবে একটাই, তো নেম ইকুয়াল টু একটাই যাবে, যে জেন্ডার কিতে কি এসছে, 1 এসছে না 2 এসছে না M এসছে না F এসছে, বার করে দিয়ে দাও আমাকে। তো নেম ইকুয়াল টু এই কিটা কিন্তু একটা, সবসময় মনে রাখবে কি সবসময় ইউনিক হয়, ডুপ্লিকেট হয় না। তো নেম ইকুয়াল টু একটা কি অ্যাকচুয়ালি, তো এই কিটা তো ডুপ্লিকেট করতে পারো না, তারপর বুঝতে পারবো না যে কোনটা নেবো, ঠিক আছে? তো এটা একটা কি। এবারে যদি আমরা এই চেক বক্সটাকে দেখি, এবার দেখো চেক বক্সের মধ্যে ডিফারেন্সটা কি। যদি মাল্টিপল অপশনস কেও সিলেক্ট করতে পারো, একটা হলো তুমি চাইছো এটাও করতে চাও, তো মাল্টিপল, দুটো এক্সাম্পল রয়েছে, 5টা করো, 10টা করো, যাই খুশি করো, ঠিক আছে? তো যত খুশি করো, এখানে এখানে কনসেপ্টটা হচ্ছে যে এখানেও কিন্তু নেম ইকুয়াল টু ফ্রুটস রয়েছে, মানে সেম নেম। তাহলে কনফ্লিক্ট করে গেল, যে কি তো স্যার একই হয়ে গেল, যদি কি একই হয়ে যায় তারপর কি করে বুঝবে? তো যখন একটা কনসেপ্ট আমরা PHP তে পড়বো, যে অ্যারে কাকে বলে, ছোট্ট করে একটু এক লাইন বলে তারা বুঝতে পারবে, যে আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি তখন কি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা ভ্যারিয়েবল, যে কোথাও না কোথাও স্টোর করাতে হয়। তো আলটিমেটলি ট্যাগ গুলো কিন্তু ভেরিয়েবল বা কন্টেনার, যে আমাদের স্টোর করবো। তো মেনলি কি হয়, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার একটা ডিফিনেশন থাকে। ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে ডেটাকে স্টোর করার টেকনিক্স। তো আলটিমেটলি আমরা স্টোরি করছি এখানে, যে এই দুটো সিলেক্ট করলাম, দুটো ডেটাই সিলেক্ট করলাম, তো স্টোর করার টেকনিক গুলো। তো টেকনিক গুলোকে প্রিমিটিভ নন প্রিমিটিভ বলি। প্রিমিটিভ মানে হচ্ছে যখন আমরা কোনো একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে সিঙ্গেল ডেটা থাকবে, সাপোজ তোমার কাছে একটা ফলের ঝুড়ি আছে, তোমাদের একটাই ফল আছে, দ্যাট ইজ কল প্রিমিটিভ। ঠিক আছে? আর যদি নন প্রিমিটিভ হয়, তাহলে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল থাকতে পারে। নন প্রিমিটিভ এর মধ্যে এক্সাম্পল গুলো হচ্ছে আমাদের অ্যারে দিয়ে শুরু হয়, তো অ্যারে, ফাংশন, অবজেক্ট, এগুলো সবই হচ্ছে নন প্রিমিটিভ এর এক্সাম্পল। আর প্রিমিটিভ যদি বলি তাহলে কি হবে, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে, ওই যে বেশি করে বলছি না এটা। যেমন বলতে পারি আমরা একটা ভেরিয়েবল, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, যখন একটা সিঙ্গেল ভ্যালুকে আমরা স্টোর করা হচ্ছে সেগুলোকে বলি আমরা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো এইখানে কি করছি আমরা, এটা হচ্ছে একটা অ্যারের সিম্বল। পরে যখন PHP পরে বুঝতে পারবো, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যখন আমরা ইউজ করি তাকে বলি অ্যারে। অ্যারে হচ্ছে এমন একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে মোর দেন ওয়ান এলিমেন্ট অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে একটা ভেরিয়েবলে অনেকগুলো ডেটাকে রাখতে পারবো, তাকে বলি ওই কন্টেনার, ওই পাত্রটাকে বলি আমরা অ্যারে, ARRAY অ্যারে। ওটাকে সিম্বল দিয়ে ডিনোট করতে গেলে লিখতে হয় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তো ফ্রুটস এখানে কি হয়ে গেল, অ্যারে হয়ে গেল, মানে ফ্রুটস এর ক্যাপাসিটি হয়ে গেল যে সে মোর দেন ওয়ান এলিমেন্টকে স্টোর করতে পারে, নিজের কাছে নিতে পারে। তো আমরা এখানে অ্যারে সিম্বলটা পাস করলাম, এর মানে হচ্ছে যদি ইউজার দুখানা দেয়, অ্যাপেল আর বানানা, ভ্যালু কি গেল, তাহলে ভ্যালু মনে করে এটা 1 করে দিয়েছি, এটা 2 করে দিয়েছি। তাহলে এটার মধ্যে যে ফ্রুটস যখন অবজেক্টটা যাবে ব্যাকএন্ডে, তখন ওর মধ্যে ফ্রুটস যখন কল করা হবে একটা অ্যারে, তো ওর মধ্যে একটা অবজেক্ট থাকবে। যখন অবজেক্ট হয়ে যায় তখন ওটাকে আইটারেট করতে হয়, বার করতে হয় মেথড দিয়ে, লুপ দিয়ে। তখন যদি ফ্রুটস কে আমরা যদি লুপ দিয়ে বার করি, যে এর মধ্যে কি কি আছে, লুপ চালাও, তো একটা একটা করে আমাকে বার করে দাও। তো প্রথমে বলবে আমি একটা ভ্যালু পেয়েছি 1, একটা ভ্যালু পেয়েছি 2। আর আমরা জানি যে 1 মানে কি হয়, তো 1 মানে হচ্ছে যে অ্যাপেল, 2 মানে হচ্ছে বানানা, যেটা আমরা কোড ওয়ার্ড দিয়ে রেখেছি। বা তুমি এখানে নামটা পাস করে দিলে, এখানে যে অ্যাপেল যেটা ছিল আর কি আগে, তো যা খুশি পাস করতে পারে, নামটা চেঞ্জ করলাম এই জন্য
যে এই আইডি বা ফ্রুটস এর নামটা ম্যাচ না হয়ে যায়, বা এই নামটা অ্যাপেল আছে বলে অ্যাপেল লিখলাম, তা কিন্তু না। ভ্যালু হচ্ছে যেটা আমরা পাস করতে চাইছি। ভ্যালু তুমি কোড পাস করে দাও যে এটার নাম হচ্ছে এ ভ্যালু, এটা হচ্ছে বিবি ভ্যালু। তো আমরা এটা পেয়ে যাবো কার মধ্যে? ফ্রুটস বলে একটা অ্যারের মধ্যে। তো এই ডিফারেন্স ছিল বলে বললাম যে যখন আমরা চেক বক্স ইউজ করি তখন আমাদেরকে যদি নাম সেম রাখতে হয়, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে দেখবে নামগুলো চেঞ্জ করে দেয়, তো নাম চেঞ্জ করার কোনো লজিক হয় না। যখন প্রোগ্রামিং পড়ি আমরা তখন অ্যারে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যাট এ টাইমে সিঙ্গেল ভেরিয়েবলে মোর দেন এলিমেন্টকে স্টোর করার টেকনিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে। তো আমরা এখানে অ্যারে ইউজ করে চেক বক্সটাকে নিয়ে চলে গেলাম, আর ওখানে ব্যাক এন্ডে আমাদের ফর্মুলা দেওয়া আছে, তুমি এটাকে লুপ চালাও, লুপ চালিয়ে বার করে নাও, তারপরে ডেটাবেসের মধ্যে ঢুকিয়ে দাও। আর ডেটাবেসটা যখন তোমার অ্যারে আসবে সেটাকে তুমি আইটারেট করো না। তো আইটারেট করা মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো ডেটা আছে, ওখান থেকে তুমি বার করবে। তো যে ডেটার মধ্যে অনেকগুলো ডেটা আছে আলটিমেটলি যেটাকে আমরা আইটারেট করে করতে বলি। আইটারেট মানে হচ্ছে যে একটা পাত্রের মধ্যে মনে করে 100 খানা বুকস রাখা আছে, তোমাকে বলো বুকস গুলো দাও, তুমি আমাকে একটা একটা করে বুক দিচ্ছ, তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আইটারেট করা। তো ওইগুলো অ্যাকচুয়ালি যখন আমরা আইটারেট কথাটা আসে, তো টেকনিক্যালি পাইথন পড়ো বা পিএইচপি পড়ো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পড়ো, সেখানে কিন্তু যেটা ফাইনাল র্যাপার হয়, যে র্যাপারের মধ্যে ওটা ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে। ওই অ্যারেটাকে আমরা পিএইচপি তে বলি ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওটাকে পাইথনে বলি আমরা লিস্ট, ওটাকে বলি ডিকশনারি, ওটাকে টাপল, ওটাকে সেট বলি, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। তো পিএইচপি পড়ছি আমরা এখানে, তো পিএইচপির মধ্যে এটাকে বলি অ্যাকচুয়ালি অ্যারে, কারণ অ্যারে একটা বিল্ট ইন ফাংশন, ইন্ডেক্সড অ্যারে অ্যান্ড অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখানে আমরা কিভাবে ইউজ করতে সেগুলো দেখবো। তো এটার মধ্যে একটাই কনসেপ্ট ছিল যে আমরা এইভাবে এই নেম ইকুয়াল টু ফ্রুটসটার মধ্যে সমস্ত ডেটা ইউজারের কাছ থেকে নিয়ে চলে যেতে পারবো। তো চেকবক্স গেল। টাইপ ইকুয়াল টু ফাইল, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস একটা। যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা ফাইল নিয়ে যেতে হয়, যে ব্রাউজ করে, যে তুমি একটা ফাইল দাও আমাকে, ওয়ার্ড ফাইল বা ডক ফাইল, কিছু একটা ফাইল দাও, মানে একটা ফাইল নিয়ে যেতে হবে, হয়তো একটা ওর ফটো হতে পারে, প্রোফাইল ফটো, যা কিছু হতে পারে। তখন আমাকে শুধুমাত্র টাইপ ইকুয়াল টু ফাইল এটা করে দিলে ও আমাকে একটা কি করবে, চুজ ফাইল বলে একটা বক্স খুলে দেবে। এখানে একটা ব্রেক দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, তাহলে লাইনটা ব্রেক করে দিই, ওইটা সরিয়ে দিই, যেগুলো হয়ে গেছে সেগুলো সরিয়ে দিচ্ছে। তাহলে কি হলো, এখানে একটা ব্রাউজ করে দিলো, এখানে যেই ক্লিক করবে চুজ ফাইলে তোমার কম্পিউটার খুলে যাবে, আর তোমার কম্পিউটার খুলে গেলে তুমি একটা ফাইলকে চুজ করতে পারবে। তো বাই ডিফল্ট এখানে একটাই ফাইল চুজ হয় যখন আমরা এই সিনট্যাক্সটাকে ফায়ার করি। মাল্টিপল কি করে হয়, যখন আমরা দেখবো ওটা পিএইচপি তখন বুঝবো। তো তুমি মাল্টিপল ফাইল সিলেক্ট করতেই পারবে না এখানে, কি অ্যাট্রিবিউট দিতে হয় সেটা ব্যাকএন্ডের সাথে একটু লিঙ্ক হয়ে যায়, আলটিমেটলি ট্যাগটা এইচটিএমএল এরই, সেটা আমরা পরে এক্সাম্পলে দেখবো। তো এইটা হচ্ছে টাইপ ইকুয়াল টু ফাইল অ্যালাউ করে দিল আমাকে, তুমি এখান থেকে ফাইল আমাকে ইনপুট দিতে পারো। সে ফাইলটা এনি ফাইল হতে পারে, অডিও, ভিডিও, ইমেজ, যে কোনো ফাইল হতে পারে, যেটা ব্যাকএন্ডের মধ্যে ভ্যালিডেশন লাগানো আছে যে আমি কোন এক্সটেনশন ফাইল তাকে অ্যালাউ করব, কত সাইজের অ্যালাউ করব, সেগুলো তুমি এক্সটেনশন রেখেছো। তো তুমি ইউজারকে দুভাবে আটকাতে পারো, একটা ফ্রন্ট এন্ডে আটকাতে পারো, একটা ব্যাক এন্ডেও আটকাতে পারো। তো ফ্রন্ট এন্ড থেকে বেরিয়ে গেল, ব্যাক এন্ডে গিয়ে ওটা আটকে যাবে যে ভাই তোমাকে তো বলেছিল 5 এমবির বেশি ফাইল দেবে না, তুমি তো আমাকে 6 এমবি দিচ্ছ বা 10 এমবি দিচ্ছ। তো ওটা কোনোভাবে ডেটাবেসে যাবে না, ওখান থেকে ওকে এরর ফায়ার করে দেবে। তো ওগুলো ভ্যালিডেশনের পার্ট, ওগুলো অন্য জিনিস, আমরা ক্লায়েন্ট সাইডে দেখবো যে কোয়ারি দিয়ে। আর ব্যাক এন্ডের সমস্ত ভ্যালিডেশন সবসময় যে ল্যাঙ্গুয়েজে কোড হয় সেই ল্যাঙ্গুয়েজেই রান করা হয়, যে কোয়ারি দিয়ে ব্যাক এন্ডে ভ্যালিডেশন হয় না। তো এইটা একদম মাথার মধ্যে ক্লিয়ার রাখা উচিত যে এইচটিএমএল এর যে কোনো কোড, যে কোনো ট্যাগ, যে কোনো ইনপুট সবসময় ওটা ট্রান্সফার হতে পারে সার্ভার থেকে, কিন্তু এক্সিকিউশনটা হতে হবে আমাদের ব্রাউজারে। হয় হিডেন ইনপুটের মধ্যে টাইপ ইকুয়াল টু হিডেন, এ কথার মানে হচ্ছে যখন ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নেওয়ার নেই, কিন্তু আমরা ব্যাক এন্ডে কিছু ইনপুট দিতে চাইছি, যেরকম কিছু আইডি হতে পারে, কোনো টোকেন হতে পারে, কোনো সিক্রেট কি হতে পারে, এরকম যদি কিছু হয়, কিন্তু ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার নেই, ইনপুট ইউজার জানেই না ওটা, আর ইভেন ইনপুট ওকে দেখাবো না আমরা ওটাকে, তখন কিন্তু হিডেন ফর্মে যাবে। দেখো পেজের মধ্যে কিন্তু আউটপুট কিছু নেই, কিন্তু ওটা এক্সিস্ট করে। যখনই ফর্ম সাবমিট হবে তখন এই যে ইনপুট ট্যাগটা রয়েছে, মানে নেম ইকুয়াল টু ইউজার আন্ডারস্কোর আইডি, বা ধরতে পারো এটাকে এত কিছু না লিখে সাপোজ আইডি। তো আইডি ইকুয়াল আইডি কিতে, মানে আইডি যখন আমরা এক্সট্রাক্ট করবো সার্ভার থেকে, তখন আসবে 1 2 3 4 5 একটা ভ্যালু আসবে, মানে ভ্যালুতে যা পাঠাই আমরা সেটা হচ্ছে প্রাইমারি। যদি এটাকে ওভাররাইড করে দিতাম এখানে কিছু, তাহলে এটা আর যেত না, আমাদের ওই ভ্যালুটা যেত। ঠিক আছে, তাহলে আইডি ভ্যালুতে বা আইডি কিতে যে ভ্যালু পাঠালাম সেটা চলে গেল, কিন্তু ইউজার দেখতেও পেলো না, আর ইউজারের কাছ থেকে আমরা ইনপুটও নিলাম না। তো হিডেন টাইপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আমার ইনপুট তো যাবে উইদাউট টেকিং এনি ইনপুট ফ্রম ইউজার, আর ইউজারকে ওটা না দেখিয়ে। যখন এরকম কিছু করতে হয় তখন আমাদেরকে হিডেন ট্যাগটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, এটা ছাড়া আর কিছু এক্সাম্পল আছে, এবার আমি কিছু এক্সাম্পল দেখবো এখন সুন্দর করে, তাহলে আমরা মোটামুটি ফর্ম ট্যাগটা সুন্দর বুঝতে পেরে যাবো কি কি আছে। ফর্মটা বুঝে গেলাম যে ফর্ম হচ্ছে এমন একটা র্যাপার
যে র্যাপারের থ্রুতে আমরা অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ ইনপুট ইউজারের কাছ থেকে নিয়ে আমরা সার্ভারের মধ্যে নিয়ে চলে যাই। ঠিক আছে, যে আমাদের রেডিও বাটন, চেকবক্স, ফাইল, টেক্সট, ইমেজেস, অনেক কিছু হতে পারে, সবকিছু হতে পারে, সবগুলো র্যাপার বানিয়ে আমরা যেখানে অ্যাকশন থাকবে ওই অ্যাড্রেসে, মেথড ওই টাইপে ওটাকে নিয়ে চলে যায়। এটা ক্লোজ করে দিচ্ছি, এটাকে প্র্যাকটিস করতে হবে একটু। তো আমরা খুব কম সময়ের মধ্যে এগুলো দেখছি, তো এগুলোর জন্য খুব টাইম দেওয়া উচিত না করে। এইচটিএমএল আর সিএসএস এমন একটা জিনিস যেটা থ্রু আউট দ্য কোর্স, মানে প্র্যাকটিক্যাল করতে করতে, প্রজেক্ট করতে করতেই অ্যাকচুয়ালি শেখা হয়। কিন্তু বেসিক একটা গাইডলাইন না হলে, আমরা কোনটা কি বলে সেটা না বুঝে যদি করি, তাহলে একটা ছবি ছবি মনে হবে যে কেন এটা। আর ফর্মেরই একটা পার্ট আছে যেটা একটু বুঝে নিই, যে আমরা অ্যাঙ্কার ট্যাগ দেখেছিলাম, অ্যাঙ্কার ট্যাগের কাজ হচ্ছে একটা লিঙ্ক এস্টাবলিশ করে দেওয়া। ঠিক আছে, তো লিঙ্ক এস্টাবলিশ করে দেওয়া একটা কাজ ছিল। তার মধ্যে আমাদের কাছে আরো কিছু ট্যাগ থাকে, এগুলো আমরা পড়েছিলাম ওখানেও, যে অ্যাঙ্কার ট্যাগ, আইএমজি ট্যাগ পড়েছিলাম ইমেজ দেওয়ার জন্য। এটা ছাড়া কিছু ট্যাগ থাকে যে ট্যাগগুলো আমরা এখনো পর্যন্ত পড়িনি, জাস্ট জেনে নিই একবার যে লিঙ্ক ট্যাগ কি জন্য ইউজ হয়। তো লিঙ্ক ট্যাগ আমরা মেনলি ইউজ করি হচ্ছে কোনো, তো অ্যাঙ্কার ট্যাগ আমরা দেখেছিলাম। লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা কি করলাম, যে আমরা কোনো স্টাইল শিট যখন সিএসএস পড়বো তখন দেখবো যে এটাকে আমরা লিঙ্ক করার সময় লিঙ্ক ট্যাগ আমাদেরকে দেয় সিএসএস কে লিঙ্ক করার জন্য। ওইরকম এইচটিএমএল এর সঙ্গে যে জাভাস্ক্রিপ্ট কে অ্যাড করবো আমরা, তো জাভাস্ক্রিপ্টের কোনো এক্সটার্নাল ফাইলকে অ্যাড করতে গেলে এইচটিএমএল এ আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ দেয়। এটাগুলো আমরা দেখিনি ওখানে, এটা এইচটিএমএল এর ট্যাগ। তো এইচটিএমএল ট্যাগের মধ্যে যে ট্যাগ গুলো দিয়ে কন্টেনারের কাজ হয় সেটা অন্য। আর লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে যে আমরা কোনো সিএসএস কে লিঙ্ক করি, স্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে কোন জাভাস্ক্রিপ্টের ফাইলকে আমাদেরকে লিঙ্ক করতে হয়। ঠিক আছে, ইমেজ ট্যাগ আমরা দেখেছিলাম কোন ইমেজ ফাইলকে কিভাবে আনতে হয়। আর কিছু ট্যাগ থাকে যেটা বলে বলে যায়, এগুলো খুব একটা ইউজ হয় না। অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, এগুলো খুব আগে পুরোনো ওয়েবসাইটে ইউজ হতো, যেখানে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কোনো অডিও আনতে হবে, মানে অডিও প্লেয়ার থাকবে ওখানে, ইউজার ক্লিক করলে গান বাজবে বা অটোমেটিক্যালি গান বাজবে, এরকম অনেক আগে হতো। বা ভিডিও ট্যাগ, অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে, ভিডিওগুলো সে দেখতে পারবে ওখানে। তো এর বদলে কি আছে, এর বদলে আমরা দিই ওখানে হচ্ছে আইফ্রেম। আজকে এটা আমরা আইফ্রেম ইউজ করি, তো অডিওটা খুব একটা ইউজই হয় না। তো অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ এগুলোকে না ইউজ করে আমরা ইউজ করি হচ্ছে আইফ্রেম। তো আইফ্রেম একটা ট্যাগ, ওপেনিং ট্যাগও থাকে আর ক্লোজিং ট্যাগও থাকে। তো আইফ্রেম এমন একটা ট্যাগ যেটা এক্সটার্নাল কোনো সাইট থেকে ডেটা আমাদের সাইটে এমবেড করতে হেল্প করে। কিরকম ডেটা হতে পারে, কোনো ইউটিউবের কন্টেন্ট আমাদের সাইটের থেকে প্লে করব, যেমন দেখি আমরা কোর্স যখন চালাই, অনেকগুলো অনলাইন কোর্স পড়ি আমরা, তখন দেখবে যে অনলাইন কোর্সের যে ভিডিওগুলো আছে কোত্থেকে আসে, ওটা তো ওদের সাইডে থাকে না, ওদের কোথাও না কোথাও ওদের গুগলের কোনো সার্ভারে, মানে ইউটিউবের কোনো সার্ভারে বা এডব্লিউএস এর কোনো সার্ভারে ওগুলোকে রাখে ওরা, ওখান থেকে ওগুলো রান করে। তো ওগুলো আইফ্রেম বলি আমরা। তো আইফ্রেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এমবেড বলে একটা ট্যাগ আসতো আগে, ওই এমবেড ট্যাগেরই অল্টারনেট। তো একটা নতুন ট্যাগ ভাবতে পারো, আপডেটেড ট্যাগ, সেটা হচ্ছে আইফ্রেম। তো আইফ্রেম দিয়ে আমরা ইউটিউবের কোনো কন্টেন্টকে আমাদের সাইটে, কোনো পিডিএফ ফাইলকে আমাদের কোনো সাইটে যদি অনলাইন কেউ পড়তে চায় সেটা, প্লাস আমাদের গুগল ম্যাপ যদি কোনো সাইটে আমাদের আনতে হয় আমাদের সাইটে, এই তিন রকমের মেইনলি ডেটাকে আমরা যখন এমবেড করি আমাদের সাইটে, তখন আইফ্রেম আমাদেরকে হেল্প করে। কিরকম এগুলোকে আনতে হয় কিভাবে, তো ট্যাগটা হচ্ছে আইফ্রেম, আইফ্রেম ট্যাগ ওপেনিং আর আইফ্রেম ট্যাগ ক্লোজিং। আর ওপেনিং ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকে, যে ওই যে আইফ্রেমটা তৈরি হবে, যেখানে আমরা ভিডিওটা দেখবো বা ম্যাপ দেখবো বা পিডিএফ দেখবো, ওই জায়গাটা কত, সেটা অ্যাট্রিবিউট হচ্ছে উইডথ অ্যান্ড হাইট, মানে পিক্সেলস হয়, যে এত উইডথ অ্যান্ড এত হাইটে আমরা কাজ করতে পারি। আর এসআরসি মানে হচ্ছে সোর্স, যে যে ফাইলটাকে দেখাতে হবে সেইটা। এটা ছাড়া আরো অনেক অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আছে যেগুলো এই নোটের মধ্যে আছে, এগুলো একটু পড়ার জন্য। আর কিভাবে হয় জাস্ট একটু দেখে নিই একটু। আর পিডিএফ ফাইল যদি হয় সেম আইফ্রেম ইউজ হয়, এসআরসি ইউজ হয়, শুধু লোকেশনটা হয়ে যাবে যে ফাইলটা আমরা দেখছি ডট পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল যখন আমরা ডিসপ্লে করাতে হয় তখন কিন্তু আমাদেরকে আইফ্রেম ডিরেক্টলি ব্রাউজারে আমাদেরকে এটা সাপোর্ট করে। ওখানে উইথ হাইট দিয়ে দিলাম, তো আমরা ওই সাইটের মধ্যে কোনো একটা পোর্শনের মধ্যে কোনো ফাইলকে রেন্ডার করছি, তখনও করতে পারি। এটা হতে পারে অনলাইন ফাইল, হতে পারে কোনো অফলাইন ফাইল, জাস্ট পাথটা, মানে ইট মিনস লোকেশন, ফাইলটার লোকেশন দিচ্ছি আমরা। লোকেশন মেবি হতে পারে একটা রেফারেন্স অ্যাড্রেস, বা হতে পারে কোনো একটা যাকে বলি আমরা একটা রিলেটিভ, আর একটা হচ্ছে অ্যাবসলিউট, মানে পুরো অ্যাবসলিউট পাথ, যেটা বাইরে কিছু রেফারেন্স নেই, কোনো ওয়েবসাইটের একটা অ্যাড্রেস থেকে আসছে ফাইল, কিন্তু গুগল ম্যাপ ওটা অ্যাবসলিউট ওখান থেকে আসছে, বা আমাদের ইউটিউব ওখান থেকে আসছে। ওইরকম যদি কিছু থাকে তখন আমরা ওকে অ্যাবসলিউট বলি। আদারওয়াইজ কোনো ফাইল যদি কোনো লোকাল ফাইল থেকে আসে বা আমাদের সার্ভার থেকে আসে, সেটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ পাথ আমরা দিয়ে ওটাকে মেনশন করতে পারি। তো তিনটা যখন ইউজ করি, এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ হয়, তো সেই অ্যাট্রিবিউট গুলো খুব একটা না জানলেও চলে, যদি জানতে হয়। এই পুরো অ্যাট্রিবিউট গুলো এই নোটের মধ্যে লেখা আছে, সব লেখা আছে, যেগুলো একবার করে পড়লে সুবিধা হয়। তো কি কাজ করবে, এসআরসি সোর্সের জন্য উইথ হাইটের জন্য অ্যালাউ ফুল স্ক্রিন করতে পারবে। লোডিং মানে হচ্ছে লেজি লোডিং বলে একটা অ্যাট্রিবিউট হয়, যে আস্তে আস্তে খুলছে, ওয়ান গোতে খুলছে না। এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করি আমরা।
তার মধ্যে আমরা জাস্ট দুটো এক্সাম্পল দেখিয়ে তাহলে বুঝতে পারবে যে ইউটিউব বা গুগল ম্যাপকে কিভাবে আমাদের সাইটে এমবেড করতে হয়। আর ওটা করার আগে যে সেটা বলে দিই, আরেকটা হচ্ছে যে আমাদের কোনো একটা যদি এইচটিএমএল এর মধ্যে কোনো ফাইল খুলে আছে মনে করুন, হ্যাঁ কোনো ফাইল খুলে আছে বা লিঙ্কের মধ্যে আছে, ওয়ার্ড ফাইল হতে পারে, পিডিএফ হতে পারে, কিছু হতে পারে, ওটাকে ডাউনলোড করতে হবে। যেরকম ডাউনলোড করি আমরা কোনো একটা ফাইল কোনো একটা ব্রাউজার দিয়ে বা কোনো একটা সাইট দিয়ে, সাইটের মধ্যে ফাইল রয়েছে লেখায় ডাউনলোড নাও, তো ওখানে ক্লিক করলেই ফাইলটা আমাদের সিস্টেমে চলে আসে। কি করে আসে? এই জন্য আসে, ওখানে সিম্পল একটা অ্যাট্রিবিউট দিয়ে আমাদের এইচটিএমএল লিখতে হয় ডাউনলোড। ডাউনলোড লিখলে যে ফাইলটার লিঙ্ক ডাইনামিক রয়েছে ওই ফাইলটা অটোমেটিক্যালি এইচটিএমএল ইনসিস্ট করবে ওকে যে আমাদের সিস্টেমে চলে আসো। ওই ফাইলটা অটোমেটিক্যালি মানে এইচটিএমএল এন্ডে শুধু কাজ হচ্ছে অ্যাট্রিবিউটে ডাউনলোড দেওয়া, বাকি কাজ হচ্ছে আমাদের ব্যাকএন্ডের মধ্যে কিভাবে ফাইলটাকে আমরা পাথ দেবো, কিভাবে আমরা ইন্টিগ্রেট করবো ওখানে, যদি ইমেজটা আবার ইমেজের মধ্যে রাখবো, যদি কোনো ফাইল হয় তো ফাইলটাকে ফাইল পাথ দিয়ে রাখবো, ওগুলো ব্যাকএন্ডের পার্ট হয়ে গেলো। লোকেশনটা দেওয়া, লোকেশনটা ব্যাকএন্ড দিয়ে দিলো, জাস্ট ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে কোডের মধ্যে লিখতে হবে ডাউনলোড। আলটিমেটলি যে লিঙ্কটা দেখাচ্ছে এখানে ওই লিঙ্কটাকে ডাউনলোড পিডিএফ বলে একটা লিঙ্ক আসবে, এখানে ক্লিক করলে ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোড আমাদের সিস্টেমে হয়ে যাবে। শুধু অ্যাট্রিবিউটটা কি বুঝলাম? ডাউনলোড অ্যাট্রিবিউট। এটা কাজ করে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগে, এটা মনে রাখবে। অ্যাঙ্কার ট্যাগে আর এরিয়া ট্যাগ, এরিয়া ট্যাগটা আমরা দেখবো না, খুব একটা ইম্পর্টেন্ট না। তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা ডাউনলোডটা ইউজ করি। যে ফাইলটার কাছে হুক করে আছে, অ্যাঙ্কার মানে তো হুক করা, যে যে ফাইলটাকে হুক করে আছে ওই হুক করা ফাইলটাকে আমাকে তুমি আমার সিস্টেমে দিয়ে দাও, তখন অ্যাট্রিবিউট হচ্ছে ডাউনলোড। এগুলোকে একবার করে রান করে করে দেখবে, আমরা জাস্ট কনসেপ্ট গুলো বুঝে নিচ্ছি। এটা ছাড়া আমরা ইমেজ ম্যাপ পড়ে লাভ নেই খুব একটা। তা একবার বলে দিই ইমেজ ম্যাপটা যদি আমি এখান থেকে দেখাই। আচ্ছা আমি দুটো এক্সাম্পল আগে বলে দিই, তাহলে আমরা এমবেড আই ফ্রেমটা যে এমবেড করতে হেল্প করে ওটা কিভাবে কাজ করে। সাপোজ যে কোনো আমরা একটা সাইট খুলি, একটা গুগল ইউটিউব খুলে নিই, আর একটা গুগল ম্যাপ খুলে নিই, ঠিক আছে? তাহলে ইউটিউবের মধ্যে একটা কিছু খুলে নিই, আর একটাতে আমরা গুগল ম্যাপ খুলে নিই। পিডিএফ এর এক্সাম্পলটা ওখানে রয়েছে, যে ফাইলটা থাকতো সে ফাইলটা আমাদের ওখানে চলে আসতো। ঠিক আছে, গুগল ম্যাপ আগে ইউটিউবটা খুলে নিই। যেমন একটা ভিডিও প্লে করে দিই। ঠিক আছে, মনে করি এই ভিডিওটা প্লে হচ্ছে, এখন স্টপ করে দিই একটু। এবারে কি হয়, ইউটিউব অনেকগুলো সাইট রয়েছে যে সাইটগুলো আমাদেরকে হুক করতে অ্যালাউ করে। যে গুগল, গুগল কিন্তু হুক করতে অ্যালাউ করে না, ঠিক আছে? উইকিপিডিয়া হুক করতে অ্যালাউ করে, তো ওগুলো ওরা ওদের স্ক্রিপ্টিং এ ব্লক করে রেখেছে। যারা অ্যালাউ করে সেগুলোকে আমরা আমাদের আই ফ্রেমে আনতে পারবো। তো ইউটিউব, গুগল ম্যাপ, যারা যারা আমাদের এপিআই দেয়, যারা আমাদেরকে বলে যে আমাগুলো ইউজ করুন, তারা সবাই ওই কাজটা ওদের, যে তোমরা আমাদের জিনিসগুলোকে হুক করো, আমাদের গুলোকে লিঙ্ক করো। তো ইউটিউবে যে ভিডিও হয়, যে কোনো ভিডিও আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারি। যখন এই কোডটাকে দেখলাম একটু আগে এখানে, কোথায় দেখলাম, এই কোডটাকে যদি দেখি এখানে, তো এইটাকে পুরো লিখতে পারি আমরা, কিন্তু লেখার জন্য সব মনে রাখতে হবে। মনে রেখে সমস্ত অ্যাট্রিবিউট লিখতে হবে, ইউটিউব কি অ্যাট্রিবিউট দেয় সেগুলো জানতে হবে। তারপর আমাদের গুগল ম্যাপ কি অ্যাট্রিবিউট দেয় সেগুলো জানতে হবে। তাতে কিছু না জেনে, যেমন সাপোজ এই একটা ইউটিউব নিই, একটা আমরা উম, আহ, হ্যাঁ, এটা আমরা একটা নিলাম হচ্ছে ইউটিউব, ঠিক আছে? আমি তিনটা ডিফারেন্স বুঝি আমরা একটু। প্রথমটা রাখলাম ইউটিউব আই ফ্রেমের মধ্যে উইথ হাইট, একটা ইউটিউবের কন্টেন্ট। আর সেকেন্ডটাকে নিয়ে আমরা এখান থেকে উম, একটা পিডিএফ এর আই ফ্রেম, ঠিক আছে? একটা গ্যাপ করে দিই, একটা বিয়ার ট্যাগ লাগিয়ে দিই, একটা অ্যাটলিস্ট লাইন ব্রেক হয়ে যাক। আর এটাকে একটু লাইনটা জাম্প করে দিই, তাহলে বুঝতে পারবো বিয়ার ট্যাগটা এখানে আছে। বিয়ার মানে হচ্ছে এইচটিএমএল জানে যে আমাকে একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে? এখানে দেখো জায়গা চলে এসেছে একটা, যে ফাইলটা নেই বলছে সরি, বুঝতে পারছেন কিন্তু জায়গা আমার করে দিয়েছে। উইথ হাইটটাকে না সেম সেম রাখি, তাহলে বুঝতে পারবো। এটাও করে দিই 560, তাহলে একই অ্যালাইনমেন্টে থাকবে আর কি। 560, আর এটা 315 লিখেছে, আমি সেম করে দিলাম 315। তো আমার সেম সেম অ্যালাইনমেন্টে থাকবে নিচে নিচে, ঠিক আছে? ওর নিচে এটা এসছে পাশাপাশি। এবার আরেকটা দিয়ে নিই আমরা এখান থেকে গুগল ম্যাপ, যেগুলো এক্সাম্পল নিচ্ছি আমরা, এক্সাম্পল থেকে এগুলো রিয়েল টাইমে কি করে নিতে হয় সেটা পাশাপাশি আমরা দেখে নেবো। তাহলে এটার মধ্যে নিলাম হচ্ছে গুগল ম্যাপ। তাহলে কি হলো, আমাদের প্রথমে একটা ইউটিউব এসছে, তারপর পিডিএফ ফাইলটার জন্য একটা লোকেশন আছে, পিডিএফ ফাইলটা যেহেতু নেই দেখা যাচ্ছে না, আর নিচে যদি স্ক্রল করি তাহলে একটা গুগল ম্যাপ চলে এসছে।
এই তিনটে কিন্তু আমাদের সাইটে আছে এখন, আমাদের ভিএস কোডে বা আমাদের সাইটে দেখি আমাদের সাইটে তিনটে আছে। এই তিনটে যদি রিয়েল করতে হয়, আমরা রিয়েল কোনো ইউটিউব ভিডিও প্লে করবো, তাহলে কি করে করবো? তাহলে আমরা এখানে চেঞ্জ করতে হবে যে কোন ইউটিউব ভিডিও, তার সোর্সটা দাও, এটা খুঁজতে হবে, কিছু অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যালাউ ফুল স্ক্রিন আর ফ্রেম বর্ডার আর অনেক কিছু আছে, কন্ট্রোলস রয়েছে, কন্ট্রোলস এখানে নেই। ঠিক আছে? তো ওগুলো এত কিছু না জেনে, এত কিছু না বুঝে, এত কিছু পড়ার দরকার হয় না, এই জন্য কারণ এগুলো আমাদের ইনবিল্ট না। যেমন সি প্রোগ্রামিং শেখা বা পাইথন শেখা, পিএইচপি শেখা, এগুলো শিখতে হয় কেন? এগুলো প্রত্যেকদিন বদলাচ্ছে না, এটা ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ একটা। কিন্তু ইউটিউব তো কালকের দিনে আবার চেঞ্জ করতে হবে কোনো একটা অ্যাট্রিবিউট, কোনো একটা সেটিং প্রত্যেক দিনই চেঞ্জ করছে। তো কোনো ফ্রেমওয়ার্ক বা থার্ড পার্টিকে মুখস্থ করতে হয় না, ওরা যেটা দিচ্ছে এপিআই থ্রুতে বা কোনো কন্টেন্টের থ্রুতে বা কোনো একটা কোডের থ্রুতে সেটা নিয়ে নিতে হয়। এগুলো মুখস্থ করারই নেই। তো এগুলো আমাকে জাস্ট আমরা জানি আইফ্রেম হচ্ছে একটা ট্যাগ, শুধু এইটুকু, এই আইফ্রেমটা হচ্ছে এই ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমাকে এখানে কিছু একটা দিতে হবে অ্যাট্রিবিউট বা সিম্পল। এই অ্যাট্রিবিউট যা পাস করবো সেটা আমার কাছে আসবে, সেটা কি করে দেবো? তাহলে আমরা যদি গুগল, আমরা কোথায় গেছিলাম, আমরা গেছিলাম এখানে এইটাতে। এবার এখানে কি হয়, এখানে একটা অপশন থাকে শেয়ার বলে, প্রত্যেকটা ইউটিউবে থাকে। শেয়ারে ক্লিক করলে এমবেড বলে একটা অপশন থাকে প্রথমটা, এই এমবেডে ক্লিক করলে আমাদেরকে ওই পুরো সোর্স কোডটা কোনটা লিঙ্ক করতে হবে আইফ্রেমের কোডটা দিয়ে দিচ্ছে, এইটুকু কোড সিম্পল। আর এর মধ্যে অনেকগুলো আর অপশন আছে, স্টার্ট অ্যাট কোন টাইম থেকে স্টার্ট হবে। সাপোজ একটা ভিডিও প্লেয়ার একটা বানাতে চাইছি, বা আমরা চাইছি একটা এলএমএস প্ল্যাটফর্ম বানাবো, যদি আমরা লারাভেলটাকে ভালো করে শিখে একটা এলএমএস প্ল্যাটফর্ম বানাই নিজস্ব মতো, যে একটা ওর মধ্যে টিচার থাকবে, একটা ইনস্ট্রাক্টর থাকবে, একটা অ্যাডমিন থাকবে, একটা ইউজার থাকবে, এরকম একটা বানাতে চাইছি। ওখানে কিছু ভিডিও আপলোড করলাম আমরা ব্যাকএন্ড দিয়ে, যেটা ইউটিউবে থাকবে প্রোটেক্টেড, যে কোর্স কিনবে সে দেখতে পারবে, যদি এরকম একটা সিস্টেম বানাই আমরা, যেটা ইউডেমি বা কোর্সেরা যেটা করে আর কি। তখন চাইছি আমরা যে কোনো একটা ওই ভিডিওটা এত টাইম থেকে স্টার্ট হবে, তো ওইগুলো ওইরকম সেটিংস, কোনো একটা কন্ট্রোল থাকবে কিনা, প্রাইভেসি থাকবে কিনা, এরকম অনেকগুলো রেফারেন্স ইউটিউব দেয় এখানে। তো এগুলো হচ্ছে সব অপশন। তো মেন অপশনটা হচ্ছে এইটুকুই, আইফ্রেম। এই আইফ্রেম ট্যাগ শুরু, আইফ্রেম ট্যাগ ক্লোজ, বাস এইটুকুই। এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউটিউব দিয়ে রেখেছে, যেগুলো আমাদের খুব একটা জানা দরকার এই জন্য নেই, যে সবগুলো যদি পেতে হয় তাহলে ওদের এই অ্যাট্রিবিউট গুলোকে আমাকে ইউজ করতেই হবে। কোথায় ইউজ করবো আমরা? আমাদের চলে গেলাম এখানে, এইবারে এই আই ফ্রেমটা সরিয়ে দিয়ে আমরা কি করলাম, ওর ইউটিউবের আই ফ্রেমটা দিয়ে দিলাম। তো আই ফ্রেম ট্যাগ ওপেন, আই ফ্রেম ট্যাগ ক্লোজ। এর মধ্যে ওই ভিডিওটার যে সোর্স পুরোটাই আছে, কিন্তু আমাকে আর ওটা খুঁজতে হলো না, যে কপি করে পেস্ট করে কিছু করতে হলো না। টাইটেল কি থাকবে? টাইটেল থাকবে ইউটিউব ভিডিও প্লেয়ার। আবার নাম চেঞ্জ করতে পারি এটার। ফ্রেম বর্ডার দিলে আমরা বর্ডার কিছু থাকবে না, জিরো। অ্যালাউ করলাম কি কি, অ্যাক্সেলেরোমিটার, অটো প্লে হয়ে যাবে, ক্লিপ বোর্ডে রাইট লিখতে পারবো, এনক্রিপ্টেড হচ্ছে মিডিয়া থাকবে, পিকচার ইন পিকচার একটা ওদের অ্যাট্রিবিউট আছে, অ্যালাউ ফুল স্ক্রিন করতে পারবে ইউজার। এগুলো হচ্ছে ইনবিল্ট অ্যাট্রিবিউট যেগুলো ইউটিউব দেয়, এগুলো প্রত্যেকটার মানে কিন্তু নোটটার মধ্যে আছে, তুমি যদি পড়ো। না পড়লেও কিন্তু ইউটিউব যেগুলো দেয় সেগুলো জানার জন্য। এবার রান করি, তাহলে দেখো পুরো ইউটিউবের ভিডিওটা আমাদের এখানে চলে গেলো। এটা ইউটিউব থেকে প্লে হচ্ছে না, এখন প্লেও করি, প্লে হবে, এটা সবই হবে, যা যা ইউটিউবে হচ্ছিল সবই হচ্ছে। কিন্তু এখানে পুরোটা হচ্ছে আমাদের এই আমাদের সাইড থেকে হচ্ছে সবকিছু, কন্ট্রোল, সেটিং, শেয়ার ফেয়ার, যা যা অপশন ছিল। এগুলো যদি না চাই আমরা, তাহলে এখানে কোনটা না দিলে আসবে না, ওটা সরিয়ে দিতে হবে। যে ওয়েব শেয়ার কোনটাকে বলছে, তো ওয়েব শেয়ার লেখা আছে বলে আসছে, তো ওয়েব শেয়ার সরিয়ে দিই, হবে না। অটো প্লে, যখনই ওয়েবসাইট লোড হয়ে যাবে অটোমেটিকলি প্লে হয়ে যাবে, তো অটো প্লেটা সরিয়ে দিই, অটো প্লে হবে না। তো এগুলোকে একটু যদি জেনে নিই আমরা, যে কোন অ্যাট্রিবিউট গুলো ইউটিউব বলছে, তো ইউটিউবের সাইট থেকেও পড়তে পারি বা এই নোট থেকেও পড়তে পারি। তো ইউটিউবের পুরো কন্টেন্টকে আমাদের যে কোনো সাইডে, এবার যদি চাইছি যে একটা সাইটের কোণে থাকবে, ছোট্ট করে থাকবে, কোনো অসুবিধা নেই, আমার উইড হাইটটাই অ্যাপ্লাই হবে। তো আমি বললাম এটাকে তুমি এক কাজ করো, উইড দিয়ে দাও 400 আর হাইট দিয়ে দাও 200, ছোট্ট একটা উইন্ডোতে ইউজার দেখতে পাবে আমাদের ওয়েবসাইটে। কোনো রান করলাম, ছোট্ট ছোট্ট পেজ হয়ে গেল, এইটুকুতে ইউটিউব চলবে, যা থাকতো ভিডিওর মধ্যে ওটা প্লে হবে। এটা যদি আমরা গুগল ম্যাপ দিয়ে করি, যে কোনো গুগল ম্যাপ যখন খুললাম আমরা, সাপোজ আমি কলকাতাটাই খুলি, জাস্ট কলকাতা লিখে আমি যদি সার্চ করি, তো কলকাতার যা ম্যাপ থাকবে, যে কোনো ম্যাপে যখন চলে আসছে আমরা, সিম্পল একই জিনিস। ম্যাপে আসার পর পুরোটা খুলুক, একটু স্লো খুলছে, এখানেও সেম শেয়ার বাটন। মানে এখনকার এরা অ্যাপ্লিকেশন গুলো কি করেছে, ওই এমবেড কোডটাকে নিজের সাইটে না রেখে ওরা শেয়ারের মধ্যে দিয়ে রেখেছে, যে আমাদের এখান থেকে তুমি ওটাকে এমবেড করে নাও। ঠিক আছে? এই যে খুলে গেল, দেখো এর মধ্যে একটা অপশন আছে, যেমন থাকে ডাইরেকশন, সেভ থাকে, লাস্টে শেয়ার লেখা আছে। যে শেয়ারে ক্লিক করলাম, এখানেও আমাকে বলবে যে এমবেডে ম্যাপ। যে এমবেডে ম্যাপে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাকে আইফ্রেম কোডটা দিয়ে দিচ্ছে, দেখো উপর লেখা আছে আইফ্রেম কোড, কপি এইচটিএমএল বলছে, আইফ্রেম কোডটা এখানে আছে। তো এটা মিডিয়াম সাইজের জন্য, এটা লার্জ সাইজের জন্য, ঠিক আছে, আর এটা স্মল সাইজের জন্য। আর নিচের একটা কোড লেখা আছে কাস্টম করার জন্য, যদি আমরা কাস্টম করতে চাই তাহলে এটাকে চেঞ্জ করতে পারি এখানে, এই কাস্টম সাইজ। এখানে ক্লিক করলে আমাকে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট অ্যাড করতে দেবে, তো যেটা খুশি আমি স্মলটাকে করলাম,
স্মল টাইপ করে জাস্ট কপি করে নিলাম এখান থেকে। কি কপি করলাম, যদি এইচটিএমএল এর মধ্যে আই ফ্রেমটাকে আমি অ্যাড করবো। তো আমাদের ওয়েবসাইটে আসি, এখানে আমাদের ওয়েবসাইটে এলাম। আর যেটা লাস্টের মধ্যে ছিল আমাদের কোনটা, এটা ছিল হচ্ছে গুগল ম্যাপটা। এটাকে জাস্ট সরিয়ে দিলাম এখান থেকে, সরিয়ে দিয়ে যেটা নিয়ে এসেছি এটা কিন্তু রিয়েল টাইমে চলে এলো। রিয়েল টাইমে আমাদের কলকাতার ম্যাপটাই কিন্তু এখানে খুলবে। এবার আসি, দেখো কলকাতার ম্যাপটা কিন্তু নিচে খুলে আছে, এটা এটা খুলে আছে। যে লোকেশন আমরা দিচ্ছি সেই লোকেশন চলে গেলো এটা। আমি এখান থেকে চেঞ্জ করে দিই, ওখানে চেঞ্জ হয়ে যাবে, হাইট উইথ যা চেঞ্জ করবো সব চেঞ্জ হয়ে যাবে। তো এরকম করে কোনো একটা ওয়েবসাইট আমরা উইথ দ্য হেল্প অফ আই ফ্রেম, আমরা গুগল ম্যাপ, তারপর ইউটিউব, তারপর আমরা কোনো ফাইলকে এর মধ্যেও পিডিএফ ফাইলকেও নিয়ে আসতে পারি। আমাদেরকে এগুলো কি হেল্প করে, আই ফ্রেম। এগুলো আগে এমবেড দিয়ে হতো, এখন কিন্তু আমরা এগুলোকে আই ফ্রেম দিয়ে করি। আই ফ্রেম ছাড়া এখানে আর খুব একটা আর কিছু সেরকম ইউজ করার মতো এইচটিএমএল আর কিছু খুব একটা নেই। তাহলে মোটামুটি আমরা এইচটিএমএলটাকে মোটামুটি একটু বেসিক লেভেলে বুঝে গেছি, গুড টু গো হয়ে গেছে। যে আমরা এইচটিএমএল এর মধ্যে ট্যাগ করলাম, ট্যাগের মধ্যে কি কি কাজ হয় সেগুলো দেখলাম। তার মধ্যে আমরা দেখলাম যে ডিভ ট্যাগ কোন ক্যাটাগরিতে আসে। তারপর দেখলাম আমরা স্প্যান ট্যাগ কোন ক্যাটাগরিতে আসে, ইনলাইন বা ব্লক এগুলো কি বলে, কখন আমরা এগুলোকে ইউজ করি, কোনটা কি স্ট্রাকচার হয়, বাই ডিফল্ট প্রপার্টি কি হয়, ইমেজ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ডিফারেন্স কি, কোথায় এসআরসি ইউজ হয়, কোথায় লিঙ্ক ইউজ হয়, কোথায় আমরা এইচএফ ইউজ করি, অ্যাট্রিবিউট কোনগুলো। এইচটিএমএল এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ দুটো, একটা টেবিল ট্যাগ আর একটা হচ্ছে ফর্ম ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে ডেটা যখন আসে সার্ভার দিয়ে সেটা আমরা ডিসপ্লে করাতে পারি, রিপিটেড ডেটা ডিসপ্লে করাতে পারি। তারপর আমরা যখন দেখলাম যে ইনপুট নিতে হয় ইউজারের কাছ থেকে, সেটা লগ ইন ইনপুট হোক বা সাইন আপ ইনপুট হোক, সিঙ্গেল একটা ইনপুট হোক, এনি টাইপ অফ ইনপুট হোক, আমরা ফর্মের থ্রুতে নিতে পারি। ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করা মানেই হচ্ছে যে বাইনারি ফাইল চলে যায়। আর ওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ট্যাগ হয় সেটা হচ্ছে ইনপুট ট্যাগ ফর্মের মধ্যে। আর ইনপুটের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট সেটা হচ্ছে টাইপ। তো টাইপ ইকুয়ালিটি আমাদেরকে এইচটিএমএল অ্যালাউ করে যে কি টাইপের ডেটা তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। সাপোজ আমি দিয়ে দিয়েছি টাইপ ইকুয়াল টু ডেট, চাইছি ওখানে আমি টেক্সট এন্টার করতে, তো যাবে না, ওটা ওর ডেটই দিতে হবে। তো এইচটিএমএল আমাকে ফার্স্ট ওখানে আটকে দিচ্ছে। যদি আমরা বলি এটাকে ভ্যালিডেশন বলতে পারো, দেয়ার আর থ্রি টাইপস অফ ভ্যালিডেশন। একটা হচ্ছে এইচটিএমএল টাইপ অফ ভ্যালিডেশন, এটা একটা। নাম্বার টু হচ্ছে যেমন জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি দিয়ে যখন আমরা করবো ভ্যালিডেশন ক্লায়েন্ট এন্ডে, সেটা একটা ভ্যালিডেশন। আর নাম্বার থ্রি হচ্ছে যখন আমরা সার্ভার এন্ডে আটকাবো, যে এইচটিএমএল কে কেউ স্কিপ করে দিল, তারপর হলো ফ্রন্ট এন্ডে যে কোয়ারিকে কেউ স্কিপ করে দিল কায়দা করে, দেন আসছে ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে কায়দা করতে পারবে না, কারণ ওই কোডটা সে দেখতেই পারছে না। ব্যাক এন্ডে কোড ব্যাক এন্ডে রান করছে, ওই জন্য ব্যাক এন্ডের মধ্যে ভ্যালিডেশন ম্যান্ডেট হয়ে যায় যে ইউজারের কি দিচ্ছে ডেটা, তার উপরে খুব একটা ফেথ না করে ব্যাক এন্ডের মধ্যে আমরা ইউজ করি। লালাভের মধ্যে ব্যাক এন্ডে অনেকগুলো আজকের ডেটে খুব স্ট্রংলি ইউজ হয়। যেমন সিএসআরএফ টোকেন আমরা ইউজ করি, যাতে ক্রস স্ক্রিপ্টিং না হয়ে যায়, যে কেউ রোবট থেকে ডেটা সে স্টোর না করে দেয়, অন্য এপিআই দিয়ে ডেটা স্টোর না করে দেয়। আমাদের সাইট থেকে ডেটা আসছে, আমাদের সাইট থেকে ফর্মটা ফিল আপ হচ্ছে, সেটা যেতে হয়, ওই জন্য একটা সিএসআরএফ টোকেন ইউজ হয়। তো লারাভেল আজকে এটা খুব স্ট্রং, মানে খুব পপুলার, খুব একটা ইন্টারেস্টিং আর একটা খুব ডিমান্ডিং আছে যেটা যদি বলা হয় ফ্রেমওয়ার্ক। তো অন্যান্য ফ্রেমওয়ার্কের সাথে লারাভেল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা সিএসএস টাকে এগোবো একটু। সিএসএস এর মধ্যে আমরা মেনলি চারটে প্রপার্টি পড়বো। একটা প্রপার্টি পড়বো হচ্ছে সিলেক্টর, যার প্রথমে পড়লাম যে সিএসএস এর কাজ কি, এইচটিএমএল কে চেঞ্জ করা, ডিজাইন করা। তো হচ্ছে টার্গেট করতে হবে কাকে চেঞ্জ করব, তাকে আমরা বলি সিলেক্টর। তো সিলেক্টর হচ্ছে একটা প্রপার্টি, সেটা পড়বো কিভাবে সিলেক্ট করতে পারি আমরা এইচটিএমএল এর ট্যাগ গুলোকে, অ্যাট্রিবিউট গুলোকে, বা এইচটিএমএল এর পুরো কোনো ট্যাগ হোক, ট্যাগের মধ্যে ট্যাগ হোক, মানে পুরো যে ডম রয়েছে, মানে এইচটিএমএল ট্যাগ ওপেনিং, এইচটিএমএল ট্যাগ ক্লোজিং, তার মধ্যে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টের মধ্যে কোনো পার্টিকুলার একটা এলিমেন্ট বা গ্রুপ অফ কোনো এলিমেন্টকে কিভাবে টার্গেট করতে হয়, সেটা আমাদেরকে সিএসএস বলে, যে ওটাকে বলা হয় সিলেক্টরস। ওটা আমরা দেখবো। নাম্বার টু হচ্ছে যে স্ট্রাকচার বুঝলাম আমরা একটু আগে, যে এইচটিএমএল এর মধ্যে ব্লক এলিমেন্ট হয়, তারপর ইনলাইন হয়। এবারে এর মাঝামাঝি কিছু হতে পারে, যে ইনলাইনও হবে আর ব্লকও হবে। মিনস আমরা এক লাইন রাখবো কিন্তু ওর মধ্যে উইথ হাইট হবে, ইয়েস হয় পসিবল। এগুলো আমরা সিএসএস অ্যালাউ করে, সিএসএস আমাদের ডিসপ্লে প্রপার্টি দিয়ে দেয়। সিএসএস বলে যে তুই ব্লক করতে পারো, ইনলাইন করতে পারো, ইভেন ইনলাইন ব্লকও করতে পারো। ওটা আমরা দেখবো ডিসপ্লে প্রপার্টি। দেন হচ্ছে দেখবো একটা পজিশন প্রপার্টি, যে আমরা সবই বুঝলাম যে সবই হচ্ছে একটা স্ট্রাকচার, সবই হচ্ছে একটা কন্টেনার বা একটা এলিমেন্টকে রাখার জন্য জায়গা। তো জায়গাগুলোকে কিভাবে আমি মুভ করতে পারি একটা ওয়েবসাইটের মধ্যে, যে হেডার ওখানে হবে, ফুটার এখানে হবে, এটার বাঁ দিকে হবে, ডান দিকে হবে, বা এই এলিমেন্টটা ওর ঠিক বাঁ দিকে হবে বা এর ঠিক নিচে হবে, একদম ফাইন টিউনিং যদি করতে হয় পিক্সেলস বাই পিক্সেলস, তখন কিভাবে করব। তো সিএসএস বলে যে আমার কাছে একটা প্রপার্টি আছে পজিশন, ওই পজিশন দিয়ে তুমি সবকিছু করতে পারো। তো ওখানে আমরা পড়বো কাকে বলে স্ট্যাটিক পজিশন, কাকে বলে অ্যাবসলিউট, কাকে বলে রিলেটিভ, কাকে বলে ফিক্সড, কাকে বলে স্টিকি, এগুলো পড়বো। তারপর পড়বো আমরা হচ্ছে
ফ্লেক্স বক্স খুবই ইম্পর্টেন্ট। যে আজকের ডেটে যেভাবে কাজ হয় এখনো পর্যন্ত খুব পুরোনো ওয়েবসাইট গুলোতে ওয়েবসাইট তৈরি হয় টেবিল ট্যাগের থ্রুতে। টেবিল দিয়েই আমরা স্ট্রাকচার তৈরি করি, কল স্প্যান, রো স্প্যান, এগুলোকে হেল্পে আমরা করে স্ট্রাকচার তৈরি হতো, যে কোথাও হেডারটা কত বড় হবে, ফুটের কত বড় হবে, কোন দিক কি থাকবে। তো ওরা আজকের ডেটা হয় না। ফ্লেক্স বক্স মানেই হচ্ছে যে আমরা যা স্ট্রাকচার বানাবো সেটা ফ্লেক্সিবল হয়ে যাবে। ফ্লেক্সিবল হওয়ার মানেই হচ্ছে যে আমরা ওই কন্টেন্টের মধ্যে যা রাখবো সেটা ইনলাইন ব্লক হবে, যেটা আমরা শেষে যখন পড়বো ফ্লেক্সিবল, মানে ওকে আমরা মুভ করাতে পারি এদিক ওদিক, ডান দিকে বাঁ দিকে সেন্টারে যেদিকে মুভ করাতে পারি, ওই কনসেপ্টটা ওই পাওয়ারটা আমরা পেয়ে যাব। আর ফ্লেক্স বক্সের পরে অনেক প্রপার্টি আমরা দেখতে পারবো যেটার উপরে বেস করে বুটস্ট্র্যাপ কাজ করে। তো আমরা এই চারটা প্রপার্টি মেন পড়বো, সিলেক্টর পড়বো, ডিসপ্লে পড়বো, পজিশন পড়বো, অ্যান্ড আমরা ফ্লেক্স পড়বো। যে ফ্লেক্স পড়া হয়ে যাবে দুটো ক্লাসের মধ্যে, দেন ধরবো আমরা বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে এই ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিডের উপর বেস করে কাজ করে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ইউজ করার কারণ হচ্ছে তিনটে, ওটাও আমরা দেখবো। যে ওর মধ্যে ফ্লেক্স অ্যান্ড গ্রিডের সাপোর্ট থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ কাকে বলে সেটা বুঝবো আমরা, গ্রিড পয়েন্টে কি কিভাবে কাজ করে। নাম্বার থ্রি হচ্ছে এটা কম্পোনেন্ট অ্যান্ড ক্লাস বেসড, যে আমাদের কিছু কম্পোনেন্ট রেডিমেড দিয়ে দেয়, আমাদের টাইম বাঁচায়। জানি আমরা হেডার বানাতে হবে, ফুটার বানাতে হবে, একটা ফর্ম বানাতে হবে, তো অত কোড কেন লিখবো, যেমন জানি ইনপুট ট্যাগ দিয়ে লিখতে হয়, সাবমিট লিখতে হয়। যখন আমরা জেনে গেছি তখন আবার কোড লিখে লাভ নেই, তখন বুটস্ট্র্যাপ থেকে পুরো কোডটা কপি করে পেস্ট করে দেবো। কিন্তু তখন জানবো আমরা যে কোন ইনপুট ট্যাগটার কাজ কি, কোন অ্যাট্রিবিউটের কাজ কি, নেম অ্যাট্রিবিউট কেন লিখেছি, আইডি কেন লিখেছি, তখন আমরা জানবো, ওগুলোকে বুঝবো। তখন কপি পেস্ট করতে কোনো গায়ে লাগবে না। কপি পেস্টের জাস্টিফিকেশন তখনই হয় যখন কেউ যদি পুরো লাইন অফ কোডকে লাইন বাই লাইন যদি কেউ বুঝতে পারে আর বোঝাতে পারে, তখন কপি করলে কোনো অপরাধ নেই। কিন্তু লাইন বাই লাইন যদি বুঝতেই পারিনি আমি আর বোঝাতেই পারছি না, তখন কপি করা মানে তো ওটা ঠিক না। তো কপি তখনই করতে হয় বা যখন আমরা লাইনটাকে বুঝে গেছি। তো বুটস্ট্র্যাপ ইউজ করার আগে আমরা মোটামুটি এইচটিএমএল এর সিএসএস টাকে এতটা বুঝে যাব যে বুটস্ট্র্যাপে যা যা ইউজ করছি আমরা কিন্তু জানবো যে এটার মানে কি, এটা কেন লিখেছি। কেউ যদি জিজ্ঞেস করে এটা এটা চেঞ্জ করলে কি হবে, বা এটা না লিখলে কি হতো, বা লিখলে কি হয়েছে, এইগুলো আমরা বলতেও পারবো। আর ওগুলো জানা মানে হচ্ছে যে আমাদের কাছে কাস্টমাইজ করার বা কন্ট্রোল করার ওই পাওয়ারটা চলে এসছে। তখন আমরা ওটাকে চেঞ্জ করতে পারি, ডিজাইন করতে পারি, স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারি। যে হেডারটা এত বড় আছে, ছোট করে দাও, হেডার বাঁ দিকে আছে, ডান দিকে করে দাও, হেডারের মধ্যে এত উইডথ আছে, কম করে দাও, হেডারের নিচে এটাকে রাখো, এই বক্সটা বাঁ দিকে এটাকে রাখো, এই বক্সটা ডান দিকে রাখো। এই যে কন্ট্রোল